কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আমরা কম বেশি সবাই এখন জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি নানানভাবে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে সবার আগে সেই কর ফাঁকির মামলা থেকে নিজেকে যেমন খালাস করেছেন, তেমনি বিপুল পরিমাণ অর্থ নিজের ভান্ডারে নিয়েছেন। এবং তিনি অনেকগুলো আ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ করেছেন। মানে তার সম্পদের পরিমাণ আরো কিভাবে বাড়ানো যায়, মনে হয় যেন এবার তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এইদিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন বলে অনেকেই অভিযোগ রয়েছে। বিভিন্ন আ খাতা কলমেও আমরা তাই দেখি। তবে তি যেই ব্যক্তি, যেই কর্মকর্তা তার কর ফাঁকির বিষয়গুলো উদ্ঘাটন করেছিলেন, আজকে আমি তাকেই আমার এই আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এনএসআই-র সাবেক কর্মকর্তা আমিনুল হক পলাশ। জনাব আমিনুল হক পলাশ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আ আজকে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে করে কর ফাঁকি দিয়েছেন, সেই কথাগুলো এখন বাংলাদেশে একদম ঘরে, ঘরে পৌঁছে গেছে। সবাই সেটি মোটামুটি কম বেশি জানে। এটি নিয়ে তিনি নানানভাবে বিতর্কিত, সমালোচিতও হচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি কর ফাঁকি দিয়েছেন, এটি আর নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র গত সপ্তাহেই দেখলাম বাংলাদেশের যে আমার দেশ পত্রিকা, আমি পত্রিকাটিকে বিতর্কিত পত্রিকা বলি। কারণ সেই যুদ্ধাপরাধীদের বিচারের সময় থেকে আপনি জানেন যে তারা বিভিন্ন রকম ধর্মীয় উন্মাদনামূলক তথ্য না, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। যে কারণে পরবর্তীতে পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। আরো অনেক রকম উগ্রপন্থার আশ্রয় নিয়েছিল। এখনো সেটি অনেকেই অভিযোগ করেন, এই পত্রিকাটির বিরুদ্ধে উগ্রপন্থার অভিযোগ রয়েছে। কিন্তু আমি দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর ফাঁকির তার বিরুদ্ধে মামলা, সেই অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনি তার বিরুদ্ধে সব মামলাগুলো পরিচালিত করেছেন, তাকে লিফট ছাড়া তাকে ১০ তলা সিঁড়ি দিয়ে উপরে উঠিয়েছেন। এগুলি সবকিছু আপনার বিরুদ্ধে অভিযোগ এনে আমার দেশ পত্রিকাটি প্রতিবেদন করছে। কারণটি কি? ধন্যবাদ আপু, আমাকে আজকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি একটু ক্লারিফিকেশন দিই এইভাবে যে আপনি যে আজকে আপনার শিরোনাম দিয়েছেন যে আপনার পলাশ আতঙ্কে ঘুম হারাম, আমি এটা মনে করি না এই কারণ হচ্ছে যে ইউনূসের যদি কোনো আতঙ্ক থেকে থাকে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে সত্যের বিরুদ্ধে আতঙ্ক। ইউনূস আসলে ভয় পায় সত্যকে। তো আলটিমেটলি যদি হচ্ছে এক্স্যাক্টলি অনেক কোনো কিছু পেয়ে থাকে, দেখেন প্রতিটা মানুষ কিন্তু হচ্ছে জানে যে কে কোন ভুল করেছে, কার কোন জায়গায় লোপ ভুল রয়েছে, এই বিষয়গুলো প্রত্যেকে নিজে কিন্তু জানে। এবং জানার পর্যায়েও কিন্তু হচ্ছে যে আপনি যেমনটা বললেন, ইউনূস ক্ষমতায় আসার অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে হচ্ছে আপনার বেনিফিট দেওয়ার জন্য কর অব্যাহতি থেকে শুরু করে নিত্য নতুন প্রতিষ্ঠান আপনার হচ্ছে দেওয়ার জন্য সবকিছুই করেছে। কিন্তু ব্যাক অফ হিজ মাইন্ড এটা কিন্তু উনি জানে যে তার বিরুদ্ধে যে এলিগেশন গুলা বিভিন্ন সময় হচ্ছে আনা হয়েছে, এলিগেশন না ঠিক, যেগুলো একদম হচ্ছে প্রমাণিত তদন্ত সাপেক্ষে যে বিষয়গুলো হচ্ছে আপনার সামনে আনা হয়েছে, এটার বিচার কোনো না কোনো দিন হবে। তো এই ক্ষেত্রে এই কারণে আমি একা বলি, এখানে যে শুধুমাত্র ব্যক্তি আমার কারণে হচ্ছে ভয় পাচ্ছে বিষয়টা মোটেই এরকম না। আমি সরকারি চাকরিতে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা হিসেবে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র ইউনূসের ক্ষেত্রে না, এরকম আপনি জানেন যে বিভিন্ন সময় হচ্ছে আমাদের বিভিন্ন কাজ করতে হয়, সেটা আমি সততা সাথে করার চেষ্টা করেছি। এবং এখন আমি মনে করি যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলা বিচারাধীন, যদিও উনি হচ্ছে তার সবগুলাকে খালাস করে দিয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তো যেহেতু বিচারাধীন, আমি ইন ডিটেইল এটা নিয়ে হচ্ছে কোনো কথা বলবো না, কারণ আমি জানি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইউনূসের সকল অন্যায় অপরাধের বিচার, ধরেন 5ই আগস্টের আগে বিষয়টা একরকম ছিল, তার বিরুদ্ধে কর ফাঁকি থেকে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল দুর্নীতির, সেগুলোর সাথে গত 1 বছরে এই দেশের স্বার্থ বিরোধী প্রচুর কাজ কিন্তু ইউনূসের প্রত্যক্ষ মদদে, নির্দেশনায় এবং হচ্ছে পৃষ্ঠপোষকতায় হয়েছে। তো ইউনূসের বিচার, প্রকৃত বিচার দেশের নিয়মতান্ত্রিক আইন অনুসারে খুব ট্রান্সপারেন্ট হয়েছে, দেশে অবশ্যই হবে। সে কারণে হয়তো হচ্ছে আমি ইন ডিটেইল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, বাট ওভারঅল আপনার হচ্ছে আপনি দেখেন একটা জিনিস আমি বলি যে গতবার এই পত্রিকায় যে নিউজের ব্যাপারটা বললেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2013 সালে যখন হচ্ছে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চে হচ্ছে আন্দোলন শুরু হয়, ঠিক তখন কিন্তু এই আমার দেশ পত্রিকা একটা হেডলাইন করেছিল যে
ফেসিবাদের শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। মূলত এই ধরনের হচ্ছে এই শিরোনাম দিয়ে করা এই যে ফেসিবাদ কথাটা, সেটা কিন্তু এই ফেসিবাদ কথার মাস্টারমাইন্ড কিন্তু হচ্ছে এই মাহমুদুর রহমান, ঠিক আছে। তো এই বক্তব্য তৈরি করা এবং পরবর্তীতে বিভিন্ন ব্লগারদের বিরুদ্ধে হচ্ছে আপনার কি বলে যে আপনার মিথ্যা প্রতিবেদন ছাপিয়ে তাদের হচ্ছে নাম প্রকাশ করে, তাদের হচ্ছে ঠিকানা প্রকাশ করে তাদেরকে হচ্ছে আপনার হত্যাযোগ্য করে তোলা কিন্তু হচ্ছে মাহমুদুর রহমান করেছিল, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পত্রিকার সার্কুলেশন হয়েছে, এবং আপনি জানেন যে আমাদের দেশে বেশ কয়েকজন হচ্ছে ব্লগার হত্যা এই সময় হয়েছে। তো আসলে মাহমুদুর রহমান বা ধরেন হচ্ছে শুধুমাত্র তো এককভাবে মাহমুদুর রহমান না, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি বাংলাদেশের সার্বিকভাবে এখন হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, এবং তার যে বিচারগুলো আমি যেমনটা বললাম যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এবং 1 বছর যে অভিযোগগুলো জমা হয়েছে সেটার বিচার একদিন হবে, সেই বিচারটাকে যেন ভবিষ্যৎ বিচারটাকেও যেন প্রশ্নবিদ্ধ করা যায়, এই কারণেই তারা হচ্ছে এরকম ভাবে যারা এই বিচার প্রক্রিয়া বা এই কাজের সাথে সরকারি দায়িত্ব হিসেবে জড়িত ছিল তাদেরকে কিউমুলেট করার একটা চেষ্টা, অ্যাডভান্স চেষ্টা হিসেবে হচ্ছে দেখবো আমি আমার দেশের এই প্রতিবেদনটা। এখন আমার দেশ যেভাবে করে প্রোপাগান্ডা গুলো করছে তাতে করে মনে হচ্ছে যে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে তদন্ত সেগুলোকে আপনাকে টার্গেট করা হয়েছে, আপনারও কি এমনটি মনে হচ্ছে? আপু আমি আবারও বলছি যে ধরেন এখানে এককভাবে যখন হচ্ছে আপনার বলেন কর ফাঁকির মামলা বলেন, তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল। আপনার হচ্ছে কর ফাঁকির অভিযোগ, তারপর হচ্ছে আপনার হচ্ছে দুর্নীতি দমন কমিশন থেকে হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তার বিরুদ্ধে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করে তারা করেছিল, অর্থাৎ যেসব জায়গায় তার লক্ষ্য ছিল তার প্রত্যেকেই হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে আপনার করে। সো এখানে আমাকে টার্গেট করার একটা কারণ হতে পারে এটা, যেহেতু হচ্ছে আমার একটা ছাত্র জীবনে আমার একটা রাজনৈতিক পরিচয় ছিল, সো তার সকল কার্যক্রমটাকে হচ্ছে মানে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য এটাকে ইন্টারন্যাশনাল প্রপাগান্ডা হতে পারে। বাট আই ক্যান অ্যাসিওর দ্যাট যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলা আদালতে প্রমাণিত হয়েছে, যে অভিযোগগুলো বর্তমানে মামলাধীন রয়েছে, সে বাতিল করেছে বা ভবিষ্যতে আসবে, সেটা দুনিয়ার যে কোনো কোর্টেই যাক না কেন, সেটা নিশ্চিতভাবেই ইউনূস অপরাধী প্রমাণিত হবে। আবারও বলছি, এই ইউনূসের এই আতঙ্ক কিন্তু সেই সত্যের আতঙ্ক, এবং ইউনূস নিজে তো জানে যে সে আসলে কি কি ভুল করেছে। তো যারাই এই প্রক্রিয়ায় জড়িত বা যারাই তার এই ভণ্ড রূপটাকে হচ্ছে জানে বা জানতে পারে, তাদের বিরুদ্ধে তার ক্ষোভ আছে। আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি তার ক্ষোভ কেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার কিন্তু বলেছে যে আপনার হচ্ছে এই ইউনূস এই ধরনের এর সাথে আপনার হচ্ছে দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত। আমরা আজকে গত 1 বছরে কি এটা প্রমাণ হয় নাই যে মাননীয় প্রধানমন্ত্রী সেই বয়ান সঠিক ছিল যে ইউনূস দেশ বিরোধী চক্রের সাথে জড়িত থেকে দেশের স্বার্থকে, সার্বভৌমত্বকে এবং স্বাধীনতাকে বৈদেশিক বহির্বিশ্ব শক্তির হাতে তুলে দিয়েছে। ইউনূসের যারাই তার বিরুদ্ধে সত্য কথা বলবে, যারাই তার বিরোধিতা করবে, তারাই ইউনূসের শত্রু, এবং সত্য ইউনূসের সবচেয়ে বড় শত্রু, কারণ হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। ডক্টর ইউনূসের আপনি শত্রু, কিন্তু আমার দেশ কেন আপনাকে টার্গেট করেছে? আমার দেশ তো হচ্ছে ইউনূসের আপনার ধরেন হচ্ছে কি বলে একটা, আপনি যদি সাম্প্রতিক সময় শুধু আমার নিউজের কথা বাদ দেন, আরো যদি অন্যান্য নিউজ গুলো দেখেন, আমার দেশ তো হচ্ছে এখন এই বর্তমান হচ্ছে এই ওবেদিন টিম গভর্নমেন্টের কাইন্ড অফ একটা মুখপাত্র হিসেবে হচ্ছে কাজ করছে। এটা তো শুধুমাত্র আমার নিউজের ক্ষেত্রে না, আরো এরকম প্রচুর কিন্তু হচ্ছে নিত্য নতুন হচ্ছে নিউজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। হয়তো আমার বিষয়টার সাথে আমি কথা বলতে পারি, বাট প্রতিনিয়ত কিন্তু এই কাজ করেছে, এবং এটা তার এখনকার কাজ না, তারা কিন্তু এই কাজ আগেও করেছে। যে জিনিসটা আমি বললাম যে কোনো সময় যখন হচ্ছে স্বাধিকারের পক্ষে বা যুদ্ধাপদের আমার দেশ বেসিক্যালি জামাত এবং হচ্ছে ওদের পারপাস সার্ভ করে, সো যখনই তাদের হচ্ছে এন্ডে কোনো ধরনের হচ্ছে স্বার্থে আঘাত লাগে, আমার দেশ তার রোলে হচ্ছে নেমে পড়ে, যেটা সে করেছে। এমনিতে ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলাগুলো আপনি তদারকি করছিলেন এমনটি অভিযোগ আমার দেশ পত্রিকায় এসেছে, কথা সত্য নাকি? আপু আমি আবারও বললাম যে এই আপনার হচ্ছে যে যখন হচ্ছে আপনার দেখেন রাষ্ট্রীয় প্রোটোকলে বিভিন্ন যারা সরকারি কর্মকর্তা থাকে, উই আর অবলাইজ টু ডু আওয়ার ডিউটি, যখন হচ্ছে আমাদের হায়ার অথরিটি বলেন বা এভাবে বলেন। সো সেই রকম প্রক্রিয়ার মাঝে হচ্ছে আপনার কোনো মানুষের অন্যায় যেগুলো হচ্ছে দৃশ্যমান রাষ্ট্রের টাকা, যিনি হচ্ছে দশকের পর দশক ধরে হচ্ছে আপনার কি বলে উনি হচ্ছে ফাঁকি দিয়ে যাচ্ছিলেন, এবং আপনারা জানেন যে ফাঁকি দিয়ে যাচ্ছিলেন তার প্রমাণ তো সে ক্ষমতায় বসে উনি গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকার উনি নিজে মকুব করলেন। তো এই প্রক্রিয়ার সাথে শুধু এককভাবে আমি না, এটা একটা টিম ওয়ার্ক, অনেকে এটাতে কাজ করেছে, এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নাই যে আই এম ভেরি প্রাউড যে হচ্ছে আমি রাষ্ট্রের টাকা রাষ্ট্রের আপনার হচ্ছে কোষাগারে ফেরত আনার ব্যাপারে ভূমিকা রাখতে পেরেছি।
জি, আপনার কি মনে হয় সেই জন্যই আপনাকে আমার দেশ টার্গেট করেছে? আপনি কি পরিমাণ টাকা ফেরত এনেছিলেন? আমি বিভিন্ন রিপোর্টে দেখেছিলাম, তবু আপনার মুখ থেকে শুনতে চাই না, আরকি। আবারও বলছি যে এটা এককভাবে কোনো কাজ না, কিন্তু যে জিনিসটা বললাম যে তাদের এখন হচ্ছে যাকে এই পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য হচ্ছে যা যা করা দরকার তারা করছে, সেখানে হয়তো হচ্ছে আমার নাম দিয়ে প্রক্রিয়াটাকে বিতর্কিত করার একটা সুযোগ তৈরি হতে পারে ভেবে তারা করেছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে যেহেতু বাকিগুলো এখনো বিচারাধীন, আমি প্রিডিশন, আমি কিন্তু খুবই কনফিডেন্ট যে ইউনুস এবং তার প্রতিষ্ঠান থেকে এই টাকাগুলো হচ্ছে উদ্ধার করা হবে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে আসবে। সো হোয়াট এভার দ্য ফাউন্ডিং, অ্যাটলিস্ট ধরেন হচ্ছে 228 কোটি টাকার মতো হচ্ছে কিন্তু 2023-এর জুন মাস থেকে 2024-এ মে মাস পর্যন্ত 228 কোটি টাকা হচ্ছে সরকার, সরকার না, রাষ্ট্র, কর রাষ্ট্রকে দেওয়া হয়, রাষ্ট্র কর আদায় হয়েছে। এবং আরো 1200 কোটি টাকার হচ্ছে ট্যাক্স কেস চলমান ছিল, যেগুলো হচ্ছে আইনি ভাবে, আমারও বলছি আইনি ভাবে সুরাহা হলে সেটা রাষ্ট্রের কোষাগারে আসতো। যেটা আপনি জানেন যে 666 কোটি টাকা ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে এবং বাকিগুলোও কিন্তু এই বাতিলের প্রক্রিয়ায় রয়েছে বলে আমি শুনতে পেয়েছি। জি, এমনিতে আপনি মাত্র কদিন আগে ডক্টর ইউনুসের কর ফাঁকির বেশ কিছু ডকুমেন্টস আপনার ফেসবুকে আপনি পাবলিশ করেছেন। তো তার এমনিতে কর ফাঁকির ধরনগুলি কেমন ছিল? আমি আপনার হচ্ছে সার্বিকভাবে যদি বলি, আমি আবারও বলছি যে আমি শুধুমাত্র যে স্পেসিফিক কেস বলে, যেহেতু এই কেস নিয়ে ভবিষ্যতে হচ্ছে আরো কাজ হবে, আমি সেই কেস কাজটাকে দুর্বল করতে চাই না, কিন্তু আমি এজ এ হোল যদি হচ্ছে আসলে বলি যে ইউনুস এমন একজন মানুষ যে সিস্টেমকে আপনার হচ্ছে মানে সিস্টেমের প্রতি বা আপনার প্রতি তার একটা উন্নাসিক ভাব রয়েছে। আমি নোবেল লরিয়েট, আমি যা ইচ্ছা তা করতে পারি, দ্যাট ইজ দ্য হোল সামারি অফ লাইক আপনার হচ্ছে তার প্রেক্ষাপট। এটা শুধুমাত্র কিন্তু হচ্ছে কর ফাঁকির ক্ষেত্রে না, তার যতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে এবং প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই আপনার হচ্ছে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা হচ্ছে টেন্ডেন্সি, একটা বিষয় তার মানে সকল অ্যাক্টিভিটির মাঝে হচ্ছে রয়েছে। যেমন ধরুন খুব সিম্পল ব্যাপার, নর্মালি যে জিনিসটা হয় এটা আপনার হচ্ছে এই প্র্যাকটিসটা আপনি জানেন যে হচ্ছে কর ফাঁকিকে সারা দুনিয়াতেই হচ্ছে খুব বাজে ভাবে হচ্ছে দেখা হয়। হ্যাঁ, এটা ইয়ারটা দেখা হয়। তো বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা হতো যে তার ব্যক্তিগত হোক বা তার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, আপনার যে ন্যায্য কর দেওয়ার কথা সেটা না দেওয়া হলে নর্মালি কি প্রক্রিয়া হয়, রাষ্ট্রের তরফ থেকে যারা হচ্ছে কর আপনার দপ্তর যারা আছে, রাজস্ব বোর্ড থেকে শুরু করে, তারা এটা আদায়ের প্রক্রিয়া শুরু করে। এরকম প্রক্রিয়া শুরু হলে উনি হচ্ছে আপনার হচ্ছে আদালতে একের পর এক রিট দায়ের করে সেই জিনিসগুলোকে হচ্ছে আপনার লম্বা সময় হচ্ছে আপনার দীর্ঘায়িত করতো। আমি উদাহরণস্বরূপ একটা বলি, যে জিনিসটা অলরেডি যেহেতু হচ্ছে সেটেল হয়ে গিয়েছে, সেটা জিনিসটা বলি যে দেখেন তার ব্যক্তিগত, উনি যখন হচ্ছে আপনার 2011 সালে এসে হচ্ছে উনি একটা ট্রাস্ট গঠন করলেন, তিনটা ট্রাস্ট গঠন করে উনি তার ব্যক্তিগত যে আপনার হচ্ছে অর্থ সম্পদ ছিল, তার ব্যক্তিগত অর্থ সম্পদ ট্রাস্টকে হচ্ছে আপনি হস্তান্তর করলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন হচ্ছে এই ধরনের হচ্ছে দান করবেন, সেক্ষেত্রে একটা দান কর দিতে হয় যেটা হচ্ছে 15%। খুবই স্ট্রেট ফরওয়ার্ড রুট, মানে এটাতে কোনো হচ্ছে একটা এমবিগিটিও নাই, এটা খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো উনি এই কর দিবেন না। তো কর না দিয়ে হচ্ছে কেন কর দিতে হবে, ট্রাস্ট তো আমার নামে, এটা সেরকম বিভিন্ন অভিযোগ। আপনি জানেন যে যখন আপনি হচ্ছে এই আইনি প্রক্রিয়াটা গেলে কি হচ্ছে, এই সরাসরি হচ্ছে কর দপ্তর থেকে হচ্ছে আপনার আইনি মামলা প্রক্রিয়াতে নিয়ে যাবেন, এই প্রক্রিয়াটাকে চাইলে আপনার লম্বা সময় দীর্ঘায়িত করতে পারবেন। তো আমি আর দীর্ঘায়িত করলাম না, যে ট্যাক্স তার 2013 সালে দেওয়ার কথা ছিল সেই ট্যাক্সই কিন্তু উনি এসে, সংখ্যাটা হচ্ছে 12 কোটি টাকার মতো, সেই ট্যাক্সটাই উনি এসে দিলেন হচ্ছে 2023 সালের হচ্ছে আপনার মে মাসে। অর্থাৎ ট্যাক্স কিন্তু উনি দিলেন, অর্থাৎ রাজস্ব বোর্ডে যে নিয়মতান্ত্রিক ট্যাক্স, বেশিও না কমও না, যে নিয়মতান্ত্রিক ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটাই উনি দিলেন। তিনি জানতেন, তার উকিলরা জানতো যে আসলে এই ট্যাক্সটা তাকে দিতে হবে, কারণ খুবই স্ট্রেট ফরওয়ার্ড রুল, আপনি কোথাও দান করবেন তার 50% আপনাকে ট্যাক্স দিতে হবে, এটাতে কোনো এমবিগুইটি নাই। কিন্তু একের পর এক রিট করে এই জিনিসটাকে দীর্ঘায়িত করা হলো হচ্ছে আপনার 12 বছর। তো আমি আপনাকে জাস্ট সিম্পল একটা কথা বলে দেখেন, 2011 সালে হচ্ছে অর্থের মান, বা 13 সালের যে অর্থের মান ছিল, 2023 সালে কি একই রকম? 2013 সালে উনি যে অর্থ আপনার 12 কোটি টাকা দিয়েছে, তখন যদি 2013 সালে ওই 12 কোটি টাকা উনি প্যারালাল একটা অ্যাকাউন্ট করে ব্যাংকে রেখে দেয়, ঠিক আছে, 2023 সালে কিন্তু হচ্ছে ওই 12 কোটি টাকা বেরিয়ে হচ্ছে আপনার দ্বিগুণ হয়ে 25 কোটি পার হবে। তো তখন এসে উনি রাষ্ট্রকে তার 12 কোটি ফেরত দিলেন, আলটিমেটলি তার পক্ষ থেকে কিছু দিতে হলো না। তো বটম লাইন হচ্ছে যে আইন, আদালত, সিস্টেম, দেশের আপনি জানেন সাম্প্রতিক সময়ের কথাবার্তা দেখে এটা ক্লিয়ার, দেশের সংবিধান, ইতিহাস, ঐতিহ্য, এগুলোর বিষয়ে উনি হচ্ছে তার উন্নাসিক মনোভাব আছে, আমি মানবো না, কি হয় দেখবো, এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, এবং তার সকল কাজই আপনি হচ্ছে এই একই ধরনের ধারা হচ্ছে প্রতিনিয়ত দেখতে পাবেন। ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি টাকাটা ব্যাংকে রেখে দিলেন, ধরেন সঞ্চয়পত্রই করলেন কিংবা অন্য একটা ডিপোজিট করলেন, একদিকে তো ইনফ্লেশন তো আছেই, 2% মিনিমাম ইনফ্লেশন, আর অন্যদিকে আপনি ব্যাংকে
ফিক্সড ডিপোজিট করেন, হোয়াট এভার করেন, একটা পার্সেন্টেজ পাচ্ছেন, তো 12 বছরে ইটস ইকুয়াল হয়ে যাবে, রাইট? সো তার পকেট থেকে আর টাকা দিতে হবে না। ভেরি ইন্টারেস্টিং। আপনি দেখেন, খেয়াল করে যে ইউনিক, হ্যাঁ দ্যাট ইজ ইউনিক। আপনি দেখেন, এখন আপনি দেখেন যে আমাদের সকল মানুষজন যদি হচ্ছে, সকল ব্যবসায়ী আছে বা সবাই, আপনি জানেন যে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের একটা বড় অংশই কিন্তু হচ্ছে মানুষের কর দেওয়া। সেটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে হচ্ছে এটা খুবই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এই কারণে হচ্ছে ট্যাক্স ফ্রডদের সারা দুনিয়াতে খুবই ঘৃণার চোখে দেখা হয়। আপনার যদি হচ্ছে মার্ডার বলেন, তারপরের ক্রাইটেরিয়াতেই যদি কোনো অপরাধ দেখা হয় সেটা হচ্ছে ট্যাক্স ফ্রড। কারণ হচ্ছে এটাকে শুধুমাত্র হচ্ছে আপনি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করলেন না, বা কোন একটা ইন্ডিপেন্ডেন্ট মানে আপনার হচ্ছে দপ্তরকে ক্ষতিগ্রস্ত করলেন না, আলটিমেটলি আপনি সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্ত করলেন। তো এই প্রক্রিয়াটা যদি দেশের সকল ব্যবসায়ীরা করা শুরু করতো, ঠিক আছে, তাহলে তো হচ্ছে আপনার আপনার দেশের হচ্ছে কোন স্ট্রাকচার থাকবে না। এখানে জাস্ট ইন্টারেস্টিং আমি আরেকটা ব্যাপার বলি, খুব আপনার হচ্ছে সিম্পল ব্যাপার, যে উনি আপনি জানেন ওটাও যেহেতু সেটেল কেস, সে কারণে ওটা নিয়ে একটু কথা বলা যেতে পারে, এবং এটা কিন্তু মিডিয়াতে এসেছে। মানুষজন এখন বিষয়টা সামনে আসার কারণে আমি একটা জিনিস বলে রাখি, যে ধরেন আজ থেকে 1 বছর আগে এই কথাগুলো বললে মানুষজনের মাঝে একটা দৃঢ় ধারণা ছিল যে হয়তো রাজনৈতিক কারণে হোক বা কোনো ধরনের ক্ষোভের বশবর্তী হয়েও কিন্তু সে ব্যাপারে এই ধরনের কথা বলা হচ্ছে। আজকে কিন্তু 1 বছর পরে উনার বক্তব্য, উনি কি করতে পারে, ক্ষমতা আসার পরে হচ্ছে উনার রূপ কি দাঁড়িয়েছে, তার কারণে কিন্তু মানুষজন বুঝতে পারছে। আর বুঝতে পারছে বলেই কিন্তু এখন এই কথাগুলো মানুষজনের কাছে একটু হলে যৌক্তিক মনে হচ্ছে, যে জিনিসটা আগে থেকে হচ্ছে সরকার বলার চেষ্টা করেছিল। ব্যক্তি আমি না, কিন্তু আমি সরকারের পার্টি হিসেবে আমার উপর যখন দায়িত্ব এসেছে আমি করেছি, আমার মতো অনেকেই করেছে, কিন্তু সবগুলাই কিন্তু সে এককভাবে কিন্তু হচ্ছে আপনার কি বলে মাননীয় প্রধানমন্ত্রীকে হচ্ছে দায় দিয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী করছে বলে। তো ট্যাক্স ফাঁকি দিচ্ছ, রাজস্ব বোর্ড তোমার কাজ করেছে, তুমি আপনার হচ্ছে যখন শ্রমিকদের অধিকার তুমি হচ্ছে নষ্ট করছো, শ্রমিকদের ন্যায্য পাওনা তুমি দিচ্ছ না, তখন হচ্ছে শ্রম কলকাতার পরিদর্শন অধিদপ্তর সেটা ব্যাপারে হচ্ছে ব্যবস্থা নিচ্ছে। যখন এখানে হচ্ছে কোনো একটা মানিটারি লন্ডারিং এর বিষয় আসছে, তখন কিন্তু কাজ করছে। তো এটাই তো একটা দেশের স্ট্রাকচার। সব জায়গায় যখন যে জায়গায় আইনের ব্যত্যয় ঘটে, সরকার বা রাষ্ট্রের স্টেক হোল্ডার আছে সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে আপনার হচ্ছে থামানোর জন্য। এখন একটা ব্যক্তি যদি প্রত্যেক জায়গায় গিয়ে সে আইন ভাঙে, তাহলে প্রত্যেক জায়গাতেই তো তাকে থামানো হবে। যে জিনিসটা বলছিলাম, যে আপনার শ্রম আদালতে যে রায়ে তার সাজা হয়েছিল এবং সাসপেনশনে পরবর্তীতে উনি জামিনে গিয়েছেন, এবং পরবর্তী উনি আসার সাথে সাথে হচ্ছে আপনার কি বলে উনি এই ইয়াটা বাতিল করেছেন। অভিযোগটা কি ছিল? খুবই সিম্পল অভিযোগ, যে তার প্রতিষ্ঠানে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে একাধিকবার ভিজিট করে বেশ কিছু আইনের ব্যত্যয় দেখা হয়েছে, তাকে নোটিশ করা হয়েছে, তার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে যে আপনার এই জায়গায় শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। ঠিক না করে আবার যে জিনিসটা বললাম, উনি ওনার মতো করে হচ্ছে একটা ব্যাখ্যা দিচ্ছে। কি অভিযোগ ছিল? যে একটা সিম্পল খুব ইন্টারেস্টিং অভিযোগ, ওনার কোন প্রতিষ্ঠানে কোনো স্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় না। আপনি এখনো দেখতে পান তার তো প্রতিষ্ঠান ওনার তো হচ্ছে একের পর এক 50টা প্রতিষ্ঠানের নামে হচ্ছে ফ্রাঞ্চাইজি তৈরি করেছেন বিভিন্ন গ্রামীণ নাম দিয়ে। কোন প্রতিষ্ঠানে উনি স্থায়ী কর্মচারী নিয়োগ দেন না। স্থায়ী কর্মচারী নিয়োগ দেন না, তার কারণটা কি? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যখন কোনো কর্মচারীকে স্থায়ী করবেন, তখন ওই কর্মচারীর ওই কোম্পানির প্রফিট শেয়ারিং এ তার হচ্ছে রাইট এনশিওর হবে। ওই কোম্পানির স্থায়ী কর্মচারীদের আপনি জানেন সারা দুনিয়ার লেবার ল ইজ সেম, পার্মানেন্ট এমপ্লয়ি আর টেম্পোরারি এমপ্লয়ি। পার্মানেন্ট এমপ্লয়ি বেশ কিছু এডেড বেনিফিট পায়, সেটা আপনার হচ্ছে অ্যানুয়াল লিভ থেকে শুরু করে আপনার হচ্ছে তার হচ্ছে মেডিকেল ফেসিলিটি বলেন, তার টার্মিনেশন প্রসেসে হচ্ছে তার কিছু চেঞ্জ আসে যখন আপনি পার্মানেন্ট হবে। উনি তার কোনো প্রতিষ্ঠানে হচ্ছে কোনো এমপ্লয়িকে পার্মানেন্ট করতো না। তার কারণটা কি? যেন কেউ তার এই প্রতিষ্ঠানগুলোর প্রফিটের শেয়ার পেতে বা শেয়ার না পায়। জাস্ট এই কারণে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা 2001, 2, 3 সাল থেকে কাজ করছে, স্থায়ী এমপ্লয়ি না, 1 বছর 2 বছর 3 বছর টেনিওরে উনি আপনার হচ্ছে তার প্রতিষ্ঠানগুলোতে এমপ্লয়ীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অনেক এমপ্লয়ি আছে যারা 20 বছর কাজ করছে বাট তারা স্থায়ী না। হোয়াট অ্যাবাউট লামিয়া মোরশেদ? ওনার ক্লোজ ইনার ফোরামের তো হচ্ছে অন্য জিনিস, তারা তো হচ্ছে আপনার আপনাকে তাদেরকে কর্মচারী বলা যাবে না, দে আর দ্য টিম, ঠিক আছে, তারা এই কাজের সহযোগিতা করতে। তো আমি যে জিনিসটা বললাম, যে এটা দেখেন, এটা খুব সিম্পল একটা ব্যাপার, যে একটা প্রতিষ্ঠানের দেশের শ্রমিক অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটার জন্য হচ্ছে খুব সুস্পষ্ট আইন রয়েছে, বিধিবিধান রয়েছে, এবং কোনোভাবেই কিন্তু বিষয়গুলো এরকম হয় না যে আপনার কোন একটা পাওয়া হয়ে সাথে সাথে ওকে অ্যাকশন নেওয়া হচ্ছে। সেই অ্যাকশন নেওয়ারও কিন্তু হচ্ছে রেসপেক্টিভ দপ্তরের প্রোটোকল রয়েছে, যে তাকে নোটিশ করা হয়েছে এই জিনিসগুলো, তারপরেও কিন্তু করা হয় নাই। উল্টা উনি চিঠি দিচ্ছে, কেন করে নাই? কারণ যখনই উনি স্থায়ী এমপ্লয়ি নিয়োগ দিবেন তখন হচ্ছে আপনি খেয়াল করে দেখেন
ওনাদের গ্রুপ যারা আছে তাদের একটা বড় অংশ যে এই কথিত সুশীল সমাজ তারা কিন্তু শ্রমিক অধিকার নিয়ে অনেক কথা বলে, ঠিক আছে, ট্রেড ইউনিয়নের কথা বলে, আপনার তার যে উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে আমরা কথা বলতে দেখি, তার কোনো প্রতিষ্ঠানে কিন্তু কোনো ট্রেড ইউনিয়ন নাই, ঠিক আছে, ট্রেড ইউনিয়ন দেয় না, কেন ট্রেড ইউনিয়ন নাই? কারণ তার কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কোনো এমপ্লয়ি নাই, তো স্থায়ী এমপ্লয়ি ছাড়া কেউ ট্রেড ইউনিয়ন করতে পারে না। তো এই জিনিস যে ব্যক্তিটা দৃশ্যমান ভাবে হচ্ছে, যে আমি শুরুতেই বললাম যে আইনের প্রতি তার একটা হচ্ছে অবজ্ঞা আছে, যে আমি নোবেল লরিয়েট, আমি নোবেল বিজয়ী। তো যখন এই বিষয়টা হচ্ছে আদালতে, যখন হচ্ছে শ্রম আদালতে আর্গুমেন্ট হয়েছে, দুঃখজনক হচ্ছে তার উকিলও কিন্তু এই আর্গুমেন্ট করেছে, কেন স্থায়ী করা হয় না এই আর্গুমেন্ট বাদ দিয়ে। কারণ এটা কেন বলছি, যে আপনি যদি হচ্ছে তার পোর্টফোলিও যদি পুড়িয়ে না থাকে, এটা কিন্তু কোর্ট হিয়ারিং এ কোন কোন আসে এগুলো পাবলিক ডকুমেন্ট, যে কেউ চাইলে কিন্তু এটা দেখতে পারে। তার উকিলও কিন্তু ডক্টর ইউনুসের উকিলও কিন্তু এই আর্গুমেন্টে করেছে যে আমাদের একজন নোবেল বিজয়ী, ওনার প্রতিষ্ঠানের বিষয়ে কেন এগুলো ধরতে হইলো, কেন মানে তাদের আর্গুমেন্ট ছিল এগুলো কেন ধরতে হলো, রেদার দেন তুমি এগুলো কেন মিটিগেট করো নাই, এটা নিয়ে হচ্ছে আর্গুমেন্ট করে নাই। সো দ্যাট ইজ দ্য থিং, যে ভেরি ইন্টারেস্টিং। এগুলি তো আমরা জানতাম না। তবে আমার খুব কিউরিওসিটি হচ্ছে একটা বিষয় জানার জন্য, ওনার সম্পদের পরিমাণ কত? ওনার ভাষ্যমতে ওনার কোনো সম্পদ নাই, ওনার ভাষ্যমতে ওনার কোনো সম্পদ নাই। কেন কোনো সম্পদ নাই? যে উনি ট্রাস্ট করে ওনার প্রায় ব্যক্তিগত অ্যাকাউন্টে যে 100 কোটি টাকার মতো ছিল, যেটা উনি দাবি করে বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি দিয়ে উনি খুব হাইলি পেইড আপনার হচ্ছে কি বলে স্পিকার হিসাবে হচ্ছে উনিকে দাবি করে। ইউনুসের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দরভাবে গিমিক হিসেবে তৈরি করা। আপনি স্যার সিম্পল একটা জিনিস খেয়াল করে দেখেন, যে ইউনুসের দাবি হচ্ছে যে ইউনুস খুব ভালো আপনার হচ্ছে স্পিকার, খুব ভালো বক্তব্য দেন, অনেক টাকা দিয়ে নিয়ে যায়। আপনি তার কয়টা ভালো বক্তব্য শুনেছেন? কারণ আমরা জানি যে এই সময় বারাক ওবামা তার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই কিন্তু তার হচ্ছে আপনার ডেমোক্রেট কনভেনশনে তার বক্তব্য খুবই আলোচিত ছিল। অর্থাৎ ভালো বক্তব্য যদি হয় সেটা টেকটকে আসে, সেটা ইউটিউবে আসে, বিভিন্ন গণমাধ্যমে বলেন, সোশ্যাল মিডিয়ার এই যুগে খুব একটা কেচি বা ভালো বক্তব্য তো হচ্ছে মানুষ শোনা যায়। ইউনুসের কয়টা ভালো বক্তব্য আপনি শুনেছেন বা দেশের শিক্ষিত মানুষজন শুনেছে? জাস্ট আমাকে এটা বলেন। বাট দ্যাট ইজ দ্য ট্যাগলাইন, যে উনি খুব মানে যে কোনো দেশের মানুষজন তার জন্য হচ্ছে দাঁড়ায় থাকে, মানে হাই পেইডে তার হচ্ছে বক্তব্য হয়। আমি নিজে খুঁজে কোথাও পাই না, কেউ যদি পায় আই এম ভেরি মাচ ওপেন টু হিয়ার যে আসলে কি বক্তব্য দেয়। তো তার এই বক্তব্য দেওয়ার নামে উনি হয়তো বা আপনার 100 কোটি টাকার মতো হচ্ছে উনি বিভিন্ন সময় হচ্ছে তার ব্যক্তিগত সম্পদ ছিল যেটা উনি ট্রাস্ট করে দিয়ে দিয়েছেন, এটা উনার বক্তব্য। কিন্তু তার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গ্রামীণ নামধারী যে তার 50টার মতো হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ নামধারী, ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ধরেন আপনি যদি সবগুলো প্রতিষ্ঠান লোকসানির প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান হচ্ছে আপনার একমাত্র গ্রামীণ টেলিকম ছাড়া যে গ্রাম প্রতিষ্ঠানটা আপনার হচ্ছে গ্রামীণ ফোনের 34% শেয়ার হোল্ড করে, তার কোনো অপারেটিং কার্যক্রম নাই, গ্রামীণ ফোন প্রতি বছর যে জিনিসটা হচ্ছে আপনার প্রফিট জেনারেট করে তার একটা পোর্শন এই গ্রামীণ টেলিকমে আসে, যেটা গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এনাদার ডিসকাশন। তো গ্রামীণ টেলিকম পায় বেসিক্যালি এই টাকাটা তার 50টা প্রতিষ্ঠানের মাঝে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়, প্রতিটা প্রতিষ্ঠান লোকসানি। ইউনুসেফ 50টা প্রতিষ্ঠান বাংলাদেশে, এখন তো সব বাংলাদেশে আছে, কোন প্রতিষ্ঠান দেশের জন্য কি ভূমিকা পালন করেছে আপনারা খুঁজে দেখেন, এখন তো সাংবাদিক আছে খোঁজ নেক, ওনার যে 50টা প্রতিষ্ঠান আছে কয়টা প্রতিষ্ঠান হচ্ছে আপনারা দেখেন এই 50টা প্রতিষ্ঠান লোকসানি প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ছাড়া। তারপরে উনি আবার নতুন করে ইউনিভার্সিটি নিচ্ছে, উনি হচ্ছে আপনার বিদেশে শ্রমিক রপ্তানি হচ্ছে লাইসেন্স নিচ্ছে, আপনি মেডিকেল কলেজ করতেছে, বাট আলটিমেটলি হচ্ছে তার প্রতিষ্ঠান। তো যদি আপনি মানিটারি ভলিউম চিন্তা করেন, এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি হচ্ছে গ্রামীণ টেলিকমের থেকে যেহেতু হচ্ছে গ্রামীণ ফোনে টাকা আসে, ইটস মোর দেন 10,000 crore, তার যেটার একক নিয়ন্ত্রণ হচ্ছে আপনার হচ্ছে ডক্টর ইউনূসের হাতে। এবং এই টাকাটা কিন্তু মানে দুঃখজনক হলে সত্য, এই টাকাটা কিন্তু হচ্ছে জিনিসটা বললাম যে উনার 50টা প্রতিষ্ঠানের ফ্রাঞ্চাইজি উনি করেছেন, প্রতিটা প্রতিষ্ঠানের অপারেটিং কস্ট হিসাবে বছরে 4-5 কোটি টাকা দেখানো হয়, যে জিনিসটা এজ এ হোল আপনার বছরে 300-350 কোটি টাকা, যে জিনিসটা উনি তার হচ্ছে কি বলে উনি তার হচ্ছে আপনার লবিং ফার্ম মেনটেন করতে ব্যয় করেন, বিদেশ ইনভেস্ট করতে ব্যয় করেন, কারণ এটা তার টাকা না, তার প্রতিষ্ঠানগুলো তাকে হচ্ছে ফেসিলিটেট করে, সেই প্রতিষ্ঠানগুলো লোকসানি প্রতিষ্ঠান, তাদের অপারেটিং কস্ট আছে, এইভাবে প্রতি বছর 400-500 কোটি টাকা বের করে নিয়ে যায়। বাট এজ এ হোল যেহেতু ভলিউমটা অনেক বড়, সেটা দৃশ্যমান আসে না। সো যদি ইন জেনারেল বলেন তার প্রতিষ্ঠানগুলোর ভলিউম মোর দেন 10,000 crore, গত এক বছর আরো বেড়েছে, কারণ অন এন এভারেজ উনি গ্রামীণ ফোন থেকে প্রতি বছর 1,000 কোটি টাকার মতো হচ্ছে লভ্যাংশ পায়, 1,000 কোটি টাকা উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল পেনি। তো এই টাকাটাই বেসিক্যালি হচ্ছে ওনার ফাইন্যান্সিয়াল মানে, বাট ওনাকে যদি বলেন আমার কিছুই নেই, আমার সকল প্রতিষ্ঠান ওনার জন্য দেশের জন্য অনেক কাজ করেছি, কিন্তু এই টাকাটা দিয়ে গত বছরে আপনি দেখেন, আমি কিছু মিথ, আমি সরাসরি আইনি ব্যাপারে যাব না, আমি জাস্ট কিছু কোশ্চেন রেজ করতে চাই। দেখেন একটা বড় কোশ্চেন, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন মামলা করা হয়েছে, সেগুলো হচ্ছে রাজনৈতিক ভাবে হচ্ছে
আপনার হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড, সেগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাকে একটা জিনিস বলেন তো, আমি যে উদাহরণ দিয়ে বললাম যে ট্যাক্স ফাঁকির মামলাটা উনি হচ্ছে 2011 সাল থেকে 2023 সালে এসে হচ্ছে উনি কর দিতে বাধ্য হলেন, সেটা যদি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত হইতো, সেই মামলাটা 11 বছর কিভাবে চললো? উনি তো তার সকল কিছু ধরতকটা মারপেরে করে ক্ষমতায় বসার পর দিন থেকেই হচ্ছে উনি তার সকল কেস শেষ করে দিয়েছেন। তাহলে যদি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত হইতো, এই কেসগুলোর ব্যাপারে, এই অভিযোগগুলোর ব্যাপারে যদি হচ্ছে পলিটিক্যালি মোটিভেশন থাকতো, তাহলে সেগুলো কেন হচ্ছে তখন হচ্ছে আপনার সেটেল করা হয় না 11 বছরে, সেটা আমাকে বলেন। কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি আবারও বলছি যে নিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন দপ্তরে যখনই হচ্ছে ব্যত্যয় ঘটেছে, সেই দপ্তর 8-10 জনকে যেভাবে অ্যাড্রেস করা হইতো সেভাবেই অ্যাড্রেস করেছে। কিন্তু উনি যেহেতু মনে করেন উনি নোবেল লরিয়েট, উনি সকল আইনের অধীনে, এবং উনি বক্তব্য দিলে হচ্ছে আপনার কি বলে হচ্ছে গণমাধ্যম এটা বিবৃতিটা মানুষজন খায়, গণমাধ্যমে ক্যাচ হেডলাইন হয়, এই কারণে হচ্ছে উনি কাজ করেন। তো দেখেন উনি করে নাই। আবারও আসেন, উনি ধারাবাহিক ভাবে 2096 পরবর্তী সময়ে, অর্থাৎ গ্রামীণ ফোনে লাইসেন্স পরবর্তী সময়ে, এই একটা প্রতিষ্ঠান থেকে উনি 50টা প্রতিষ্ঠান করেছে। এই প্রতিষ্ঠানের লাইসেন্স থেকে শুরু করে সবকিছুই তো হচ্ছে তার প্রতিষ্ঠান চলমান হচ্ছে। একটা প্রতিষ্ঠান তো হচ্ছে বন্ধ করা হয় নাই কখনো, নট এ সিঙ্গেল ওয়ান, একটা প্রতিষ্ঠান তো বন্ধ করা হয় নাই। তাইলে ওই প্রতিষ্ঠানগুলো অপারেট করে উনি কিন্তু বারবার বলে যে উনি দেশের জন্য হচ্ছে কাজ করতে পারেন। উনি দেশের জন্য কি কাজ করেছে, কখন কাজ করেছে? তাকে কাজ করার জন্য তো সুযোগ দেওয়া হয়েছে। একাধিকবার প্রতিষ্ঠান, যতগুলো প্রতিষ্ঠান ওনার দরকার উনি একের পর এক ফ্রাঞ্চাইজি তৈরি করেছে। বাট আউটকাম কি? দেশের মানুষজন কোথায় তার দ্বারা উপকৃত হয়েছে? এটা আমার কোশ্চেন। দেশের মানুষজন খুঁজে বের করুক। ওনার এখন তো সকল এস্টাবলিশমেন্টের ওনার পক্ষে, উনি একটা রাইট আপনার হচ্ছে আর্টিকেল তৈরি করুক যে আমি দেশের জন্য এই কাজ করেছি। সো আলটিমেটলি তো হচ্ছে কোনো কিছু ধরেন হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেট না। আপনি দেখেন ওনাকে বলা হয় হচ্ছে যে আপনার কি বলে একটা খুব কমন অভিযোগ, খুবই কমন অভিযোগ যে হচ্ছে ওনাকে লিফট বন্ধ রেখে হচ্ছে আপনার 8 তলা 10 তলা হচ্ছে ওঠানামা করা হয়েছে। আপনি বুঝতে হবে, আপনি যখন হচ্ছে কোর্টে যাবেন, তখন হচ্ছে আপনি কোর্টে হচ্ছে আইদার আসামি হিসেবে যাচ্ছেন, বিবাদী হিসেবে যাচ্ছেন, বাদী হিসেবে যাচ্ছেন। আর 10 জন আরো বাকিরা যদি হচ্ছে লিফট ছাড়া উঠতে পারে, আপনার উঠতে সমস্যা কি? নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আসল কথা, এটা হচ্ছে গিমিক যে উনার জন্য লিফট বন্ধ করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল এই কারণে, কারণ শ্রম আদালতের যে বিল্ডিং এ সেটা হয়তো সেটা গত বছর চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ এই বিল্ডিংটা চেঞ্জ হওয়ার প্রক্রিয়াধীন ছিল। তখন ওনাকে হচ্ছে আপনার ওই কোর্টে ওখানে লিফট ছিলই না। বাট আবারও বললাম যে জিনিসটা এগুলো হচ্ছে মিডিয়া গিমিকের মাধ্যমে উনি এই স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারে। তো উনি যখন হচ্ছে বিভিন্ন সময় হাজিরা দিতে এসে লিফট বন্ধ করা হয়েছে, এটা কোর্টের অভিযোগ না, এটা হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের সেখানকার তার গ্রামীণ যে সেন্টার, সেখানে লিফট বন্ধ করে দেওয়া হয়েছিল। না, গ্রামীণ সেন্টার তো হচ্ছে গ্রামীণ অথরিটি, এখানে তো ধরুন সরকারের কিছু নাই, মানে লিফট না, ওটা যে অভিযোগ আছে একটা আমি বললাম তো, ইঞ্জিনিয়ারটা অভিযোগ করে যে উনি যখন হাজিরা দিতে যায় তখন নাকি হচ্ছে কোর্টের লিফট মানে বন্ধ করে রাখা হয়। এটা তার একটা বহুল আলোচিত অভিযোগ। আপনি একটা জিনিস দেখেন যে উনি যতবার হচ্ছে কোর্টে বিভিন্ন সময় হিয়ারিং করতে গিয়েছে, হাজির হতে গিয়েছে, ঠিক আছে, তো তার বিরুদ্ধে কি একবারও কোনো ধরনের এই যে বর্তমানে এই দেশে উনি ঘোষণা দিয়ে দেশে হচ্ছে মবের রাজত্ব কায়েম করেছে, উনার বিরুদ্ধে কখনো কি ধরনের কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? কখনোই নেওয়া হয় নাই। সো আলটিমেটলি হচ্ছে যে এই গত 1 বছরে ইউনূসের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু এই যে কথাগুলা মানুষজন, আমি এখনো বিশ্বাস করি, আমি আবারও বলি যে আমি মানুষ পারসেপশনে বিশ্বাস করি। আমি চাই মানুষজন বুঝো এই কথাগুলা, তারা তাদের জায়গা থেকে যদি বুঝতে পারে, রিলেট করতে পারে, তাহলে আপনার হচ্ছে খুব সহজ যে তার বিরুদ্ধে কোনো মামলায় পলিটিক্যালি মোটিভেটেড তো নাই, কারোর প্রতি উদ্দেশ্য প্রণোদিত ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি কাজ করতে চাইতো কিন্তু দেশের জন্য কাজ করতে দেওয়া হয় না, সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কারণ ওনার প্রতিষ্ঠান 50টা প্রতিষ্ঠান অপারেটেড ছিল বাংলাদেশে, প্রতিটা প্রতিষ্ঠান অডিট দিয়েছে, প্রতিটা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে লস করেছে, কিন্তু তারা অপারেটিং কস্ট হিসেবে ঠিকই 5, 6, 7, 10, 15, 20 কোটি টাকা হচ্ছে। তার এমন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান ধরেন হচ্ছে আপনার লস দেখিয়েছে হচ্ছে আপনার 1 বছরে আপনার 150 কোটি টাকা, ঠিক ওই বছরেই তার ওই প্রতিষ্ঠানে মার্কেটিং খরচ দেখানো হয়েছে যে 40 কোটি টাকা। তাহলে 40 কোটি টাকা খরচ করে আপনি 150 কোটি টাকা লস করেন কিভাবে? তো এই টাকাগুলো কোথায় গেল? সো যখন রেসপেক্টিভ দপ্তরগুলা টু দা পয়েন্ট এই জিনিসগুলো ধরেছে, তখনই উনাকে মনে হয়েছে যেগুলো আসলে হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। তার কারণটা হচ্ছে উনি সবসময় চাইতো যে আলটিমেটলি হচ্ছে যে উনি নোবেল লরিয়েট, উনি এই স্পেশাল ট্রিটমেন্টটা পাবে, এবং এটার জন্য দায় কিন্তু তার শুধু একার না। আমি একটা মানুষজন মজা করে এই কথা বলে না যে ইউনোসেক্সুয়াল, যে মানুষজন আসলে হচ্ছে আমাদের দেশের মানুষজন যে কোনো মানুষের কর্ম বা স্পেসিফিক ঘটনার থেকে মানুষজন আর চারপাশে যে জিনিসটা শোনে সেটা বিশ্বাস করতে পছন্দ করে, অথবা তার সূত্র আমার বন্ধু এই থিওরিতে অনেকে বিশ্বাস করতে পছন্দ করে। আমার এই জায়গায় একটা জিনিস বলি, আমার মনে আছে যে 2008 পরবর্তী সময়ে আপনার হচ্ছে আন্দালিফ পার্থ, ঠিক আছে, যে আপনার জাতীয় সংসদে একটা ভাষণ দিয়েছিল যে ডক্টর ইউনূসকে নিয়ে, যে ডক্টর ইউনূস তিনি তখন সংসদ সদস্য ছিলেন। হ্যাঁ, তো
সংসদ সদস্য থাকা অবস্থা জাতীয় সংসদে, এবং সেই ভাষণ ইউটিউবে এখনো আছে, খুবই আলোচিত ভাষণ তার, উনি তো সুন্দর করে কথা বলেন। তো তখন একটা ভাষণ উনি বলেছিলেন যে ডক্টর ইউনূসের জন্য আইন নাকি ডিবেট করে যেতে হবে। তার কারণটা কি, আন্দালি রব্বান পার্থের ভাষায় উনি বলেছেন, বলছিলেন এরকম ভাবে যে দেখেন আমার মোবাইলে সবচেয়ে মানে আপনার বিখ্যাত যে লোকের নাম সেটা হচ্ছে আমাদের জয়নাল আবেদিন ফারুক, অর্থাৎ তৎকালীন হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ, তার নাম্বার, কিন্তু ইউনূসের ফোনে হচ্ছে হিলারির নাম্বার। তো ইউনূসের জন্য তো আইন আমার মতো হইতে পারে না, ইউনূসের জন্য আইন কাজ করে যেতে হবে। আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে ডক্টর ইউনূসকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা ফেস হিসাবে তার সকল ধরনের অন্যায়কে আসলে হচ্ছে সাফাই গিয়েছে। তাকে একটা ব্যক্তি মানুষ তার বিজনেসম্যান হিসেবে না দেখে এই নোবেল লরেট পরিচয়টাকে হাইলাইট করতে চেষ্টা করেছে। কেন করেছে? মাননীয় প্রধানমন্ত্রী এগেইনস্ট একটা প্যারালাল হচ্ছে পার্সোনালিটি তৈরি করার জন্য, আর কিছুই না। না, এগুলি তো আপনি বলতেছেন আপনার পারসেপশন, নাকি আপনি উইথ অন এভিডেন্স বলছেন? কোনটা কোনটা ব্যাপারে? এই যে কথাগুলি বললেন যে না, আমি 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 আমার পারসেপশন বলি না, আমি কিন্তু হচ্ছে ফ্যাক্ট বলছি, উইথ এভিডেন্সও না। আমি ফ্যাক্ট কিভাবে ফ্যাক্ট বললাম যে ডক্টর ইউনূস যে ট্যাক্স কেস ফাইল 2011-12-13 অর্থ বছরের যে ট্যাক্স ফাইল কেস 15 সালে ফাইল হয়েছে, সেই মামলা উনি সুদীর্ঘ 9 বছর চালায় 2024 সালে এসে টাকা দিয়েছে। এটা তো প্রমাণিত ব্যাপার, ইটস আ সেটেল কেস। তাহলে উনার বিরুদ্ধে যদি পলিটিক্যালি মোটিভেটেড হইতো তাহলে এই কেস 9 বছর উনি কিভাবে চালাইলেন? যে গ্রামীণ কল্যাণ সেই মামলা দায়ের করা হয়েছে 2014 সালে, ইটস ফ্যাক্ট। এটা এখন পারসেপশন, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এই মামলা 2014 সালে হয়ে 2024 সাল পর্যন্ত আনসেটেল থাকে কিভাবে? যদি সেই মামলাটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হইতো। উনি তো সবকিছু ধরতক্তা মারকরেক ভাবে করতেছেন। উনি তার প্রতিষ্ঠানের আপনার হচ্ছে ট্যাক্স ফাঁকি একদিন হচ্ছে আপনার কি বলে এক কলমের খোঁচায় উনি ট্যাক্স অব্যাহতি দিয়ে দিচ্ছেন, গ্রামীণ ফোনে সরকারের শেয়ার বাতিল করে দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচ্ছেন, হসপিটালের লাইসেন্স নিচ্ছেন, উনি তো করছেন। তো আগে কোনো সময় তো এই কাজটা হয় না, আমি সেটাই বললাম, ইটস আ ফ্যাক্ট, ইটস নট পারসেপশন। যে কেউ খোঁজ নিতে পারে, যে কোনো সাংবাদিক খোঁজ নেয় যে এই জিনিসগুলো ঠিক কিনা। এমনিতে ধরেন সবচেয়ে বড় অভিযোগ ইউনূসের পক্ষ থেকে সেটি হচ্ছে যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, এই জন্য শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে সব মামলা টামলা দিয়েছে। এটা কিন্তু একটা কমন পারসেপশন অনেকের কাছে। এক্স্যাক্টলি আমি সেটাই বললাম যে আমার এই কারণেই হচ্ছে আমার এই বক্তব্যটা, যে আমি আমার কোনো পারসেপশনের কথা বলছি না। একই সাথে তার যে 1200 কোটি টাকার বিভিন্ন প্রতিষ্ঠানের যে হচ্ছে ট্যাক্স বাকি আছে, আমি সেগুলো নিয়েও কোনো তথ্য দিচ্ছি না, কারণ সেগুলো বিচারাধীন বিষয়। আমি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী যে ইউনূস এবং তার প্রতিষ্ঠানকে বাংলার মাটিতে এই ট্যাক্স দিতে হবে। সো অ্যাপার্ট ফ্রম দিস, যে জিনিসগুলো প্রুভেন, দেখেন শ্রম আদালতের যে মামলা হয়, শ্রম আদালতের মামলাগুলো 1 বছর ভিতরে, কারণ শ্রম আদালত নিয়ে কিন্তু শ্রমিক অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার কিন্তু হচ্ছে আপনার ওয়েস্টার্ন মিডিয়া। আপনি জানেন যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক অধিকার নিয়ে, তো তার শ্রম আদালতে যে মামলাটা ছিল সেটাও কিন্তু হচ্ছে 2 বছরের বেশি সময় শুনানি হয়েছে, যেখানে 1 বছরের ভিতরে মামলা রায় দেওয়ার আপনার হচ্ছে বিধান রয়েছে। সালে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এতগুলি ট্যাক্স দিতে হয়েছে, এর পিছনে তো আপনি ক্রমাগত লেগেছিলেন, এই জন্যই আপনাকে নিয়ে এসে তিনি আতঙ্কিত। এবং আমি এরকম একটি অভিযোগ পেয়েছি যে আওয়ামী লীগ সরকারের আমলে মানে ডক্টর ইউনূসের জালিয়াতি এবং যত রকম কারসাজি আছে, আওয়ামী লীগ সরকারের আমলে নাকি তার সিকি ভাগ্য প্রকাশিত হয়নি। আপনার কি ধারণা? আপনি তো তদন্ত করেছেন। আমি আবারও বলছি যে তদন্তের বিষয় নিয়ে সরাসরি কিছু এটা নিয়ে হচ্ছে না বলাই সমীচীন। আমি একটু বলতে পারি যে আমি যখন রাষ্ট্রীয় মানে সরকারি কর্মকর্তা হিসেবে যখন যে দায়িত্ব পালন করে পেয়েছি, আমি আমার সততা এবং ইন্টিগ্রিটির মাধ্যমে বাই ল কাজ করেছি, এবং সেখানে কোনো ধরনের পারসুয়েশন ছিল না, যার প্রমাণ তার যে রায়গুলো হয়েছে সেগুলো হয়েছে। কিন্তু আমি আবারও বলছি যে আমি যদি ইন জেনারেল বলি যে আওয়ামী লীগ সরকার তো লম্বা একটা সময় পেয়েছে, 15 বছর সময় পেয়েছে, তো তাহলে তার দুর্নীতি, তার কারসাজি, তার জালিয়াতির সম্পূর্ণটি কেন প্রকাশিত হলো না এই সময়ের মধ্যে? আওয়ামী লীগ সময়ের আমলে ঘাটতি কোথায় ছিল? না, এখানে দেখেন, যদি ঘাটতি বলেন, আমি আবারও বললাম যে বিশেষ করে ট্যাক্সের ইস্যুগুলোতে আপনি যদি হচ্ছে এটাকে হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আপনি জিনিসগুলো পারসেপশনটা কিভাবে দেখেন। আপনার যদি আপনার ইচ্ছা থাকে যে হচ্ছে আপনার লকে বাইপাস করতে চাবেন, যেটা আপনার কোর অফ মাইন্ড যদি এটাই থাকে এবং আপনার সকল কার্যক্রম যদি এভাবেই সাজানো থাকে, ইন দ্যাট কেস কিন্তু হচ্ছে যদি আপনি স্পেশাল ইন্টারভেন না করে নিয়মতান্ত্রিক ভাবে যদি চলতে দিতে চান সেই প্রতিষ্ঠানগুলোকে, সেগুলোকে কিন্তু হচ্ছে আপনার সেক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েট আপনার বন্ধ করা কঠিন। আপনি একটা উদাহরণ দিই, কোভিড এর সময়ে আপনার হচ্ছে গ্রামীণ টেলিকমের 100-র উপর কর্মচারীকে এই কোভিড এর লকডাউন সময়ে ইউনূস হচ্ছে আপনার তার প্রতিষ্ঠান থেকে হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছিল। তার কারণ হচ্ছে যে তারা
লভ্যাংশ চেয়ে আদালতে মামলা করেছিল। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে এই ঘটনা হওয়ার পরে সেটা তারা একটা বিশাল পরিমাণ হচ্ছে মিডিয়া ট্রায়াল বা অন্য কিছুর শিকার হইতো না, এটা বাংলাদেশের একটা বিশাল ইস্যু হইতো না। কিন্তু তখনও যেহেতু হচ্ছে ইউনূস, তার কারণে হচ্ছে তারা যে কোনো অভিযোগ করলে মানে ইউনূস এটাকে হচ্ছে একটা বেনিফিট হিসেবে নিয়েছে যে যে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে করা হচ্ছে, রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটা করে বেসিক্যালি আসলে তার যে আপনার লোকে বাইপাস করার যে টেন্ডেন্সি, তার হচ্ছে আইনের প্রতি যে তার হচ্ছে অশ্রদ্ধা, সেই জিনিসটা সে জারি রাখতে পেরেছে। এটাকে সে হচ্ছে আসলে একটা টুল হিসেবে ইউজ করেছে। আপনার কি মনে হয় যে ধরেন এখন তিনি সরকার প্রধান, কিন্তু তিনি সরকার প্রধান হিসেবে রাষ্ট্র যে আইন দিয়ে তাকে তার প্রতি যে আইনগুলো রেখেছে, তিনি অনেকগুলো আইন পালন করেন না। যেমন ধরেন তিনি বিদেশ সফর শেষে একজন সরকার প্রধানকে রাষ্ট্রপতির কাছে গিয়ে একটা হাজিরা দিতে হয় বা তাকে বিবরণ দিতে হয়, এটা আমাদের সাংবিধানিক নিয়ম, কিন্তু তিনি সেটা কিন্তু মানেন না। এরকম আরো অনেকগুলো বিষয় আছে তিনি মানেন না। আপনার কি ধারণা যে আপনি যে তার মানে অ্যাবাইডিং বাই দ্য ল, মানে আইন না মানার প্রবণতার কারণে কি এই ঘটনাগুলো হচ্ছে, নাকি রাজনৈতিক প্রেক্ষাপট? মানে এটা হচ্ছে একটা তো ধরেন রাজনৈতিক প্রেক্ষাপট, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে, যে উনি আলটিমেটলি তো এটা এই সরকারকে হচ্ছে আপনি যতই করেন না কেন, ব্যাক অফ মাই মাইন্ড তারা জানে যে তারা ইলিজিটিমেট, তারা আপনার হচ্ছে আনকনস্টিটিউশনাল এবং দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। এটা তারা খুব ভালো করেই জানে এবং এই কারণেই দেখেন না একের পর এক জুলাই সনদ এই ধরনের বিভিন্ন বার্তা তারা বিভিন্ন সময় হচ্ছে আপনার করছে। কিন্তু আমি জিনিসটা বললাম যে এজ এ পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক যদি দেখেন, দিস পার্সন তার ভিতরের কোর হচ্ছে যে সে রুলস মানবে না। এবং আমি প্রিটি শিওর যে জিনিসটা সামনে আসে নাই, এটাও কিন্তু ধরেন এই আলোচনাটা এখানে হয়তো হচ্ছে এক্সিস্ট করতো না যদি না হচ্ছে ধরেন আপনার হচ্ছে আমার দেশে নতুন করে হচ্ছে এই বিষয়গুলো যেটা সেটেল কেন, কারণ হচ্ছে যে জিনিসটা কোর্টের যে রায়গুলো ছিল সেগুলো তুমি বাতিল করে ফেলেছো, আর যেগুলো দেওয়ার তুমি দিয়ে ফেলেছো, যেটা হচ্ছে সেটেল কেস। বাট তারাই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনার আবারও সামনে এনেছে। আদার দেন কিন্তু আমি আবারও বলছি যে আমি আমার রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে যে কাজগুলো করছি তার কোনো কিছু এখন পর্যন্ত হচ্ছে পাবলিক ফোরামে কোথাও বলি নাই, বলবো না। কারণ আমি এখন ওই জিনিসটা বলি আপনাকে, আমি এটা আপু মানে অনেকেই বলতে পারেন যে হোয়াই মি, মানে এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকে বলে যে আমি কি এটা হচ্ছে ব্যক্তি ইউনুস হিসেবে হচ্ছে আলাদা কিছু, বিষয়টা কিন্তু মোটিভ এরকম না। এটা লাইক 8-10টা কেসের মতো। তার কারণটা আমি বলি আপা, এটা শুনতে খুব ক্লিশে মনে হইলেও বাস্তবতা হচ্ছে আমি একজন তৃতীয় শ্রেণী কর্মচারীর ছেলে আপা। আমি বড় হয়েছে হচ্ছে মফস্বল শহরে। আমার পড়াশোনার পিছনে আবার বাবা মার কোনো টাকা ইনভেস্টমেন্ট নাই। আমি 5-এ টেনেন্ট বৃত্তি পেয়েছি, 8-এ টেনেন্ট বৃত্তি পেয়েছি। আমার সুযোগ হয়েছে, আমি সৌভাগ্যবান, আমি দেশের সেরা কলেজ নটরডেমে পড়াশোনা করেছি, বুয়েটে পড়াশোনা করেছি এবং আমার পিছনে রাষ্ট্রের ইনভেস্ট আছে। আমার বাবা মার থেকে বেশি ইনভেস্টমেন্ট রাষ্ট্রের আছে। সো আমি সরকারি চাকরি অবস্থা, আমার 10 বছরের চাকরি জীবন, যখনই আমি দায়িত্ব পেয়েছি, আমি আবারও বলছি যে এটা এককভাবে কোনো কিছু না, কিন্তু যখনই আমার হাতে যতটুকু দায়িত্ব এসেছে আমি ওই জিনিসটা মাথায় রেখে করার চেষ্টা করেছি, কারণ রাষ্ট্র আমাকে তৈরি করেছে। রাষ্ট্র আমার যাবতীয় পিছনে রাস্তা। আমি বুয়েটে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি বিইউতে পড়েছি, বাংলাদেশের 3টা লিডিং ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, সেটাও রাষ্ট্রের টাকায়। সো আলটিমেটলি আমার ব্যাক অফ মাই মাইন্ড এটা ছিল, এখানে ব্যক্তি কোনো ফ্যাক্ট না। কোভিড এর সময় যে কাজ অনেকে জানে না, কোভিড এর সময় কিন্তু হচ্ছে আমি ইভেন আপনার হচ্ছে সরকারি সমর্থক লোকজনের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে হচ্ছে আমি কাজ করেছি এবং আমার নিজের একটা হচ্ছে পলিটিক্যাল পরিচয় ছাত্র জীবন পর্যন্ত ছিল। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইট। এতে বলতে কোনো সন্দেহ নাই যে আমি একজন হচ্ছে বঙ্গবন্ধু প্রেমী, আমি একজন ছাত্রলীগের আপনার হচ্ছে কর্মী ছিলাম। কিন্তু আমি যখন পেশাগত দায়িত্ব পালন করেছি, যে কেউ আতসিকাতে নিচে আমার পেশাগত জীবনে 10 বছর সবকিছু হচ্ছে আমাদের নিশ্চয়ই আমার দপ্তর ডকুমেন্টই আছে, দেখতে পারে আমি আমার পেশাগত জায়গায় বাইরে দেখি না। এখানে ইউনুস কিন্তু 8-10টা মানুষের মতো, এখানে স্পেশাল কিচ্ছু না। কিন্তু যে জিনিসটা বললাম যে যখনই আপনি বিভিন্ন নিয়ে কাজ করবেন তার স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আসবে, আপনি বুঝতে পারবেন যখন কাজ করতে যাবেন। তো এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম যে আইনকে অশ্রদ্ধা করার, অনেক মানুষ কিন্তু আইনকে ভয় পায়, মানে বাইপাস করতে চায়, কিন্তু তারপর ব্যাক অফ মাই মাইন্ড একটা ভয় থাকে যে মানে ধরা পড়লে আচ্ছা ধরেন একটা মানুষ ট্যাক্স ফাঁকি দিচ্ছে, 1 বছর দিচ্ছে, 2 বছর দিচ্ছে, থার্ড ইয়ারে গিয়ে ধরেন হচ্ছে আপনার এনবিআর ধরলো, সে কিন্তু ধরেন হচ্ছে যে ঠিক আছে কিছু জরিমানা দিয়ে ট্যাক্সটা দিয়ে দেয়। এই ব্যক্তির ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে উনি দিবে না আমাকে ধরো, আমি হাইকোর্টে যাব, মানে প্রত্যেকটা দপ্তরকে উনি হাইকোর্ট দেখাইতো, ঠিক আছে। এবং তার সবচেয়ে বড় হাইকোর্ট, আমি নোবেল লরিয়েট, দ্যাট ওয়াজ দ্য মেইন হাইকোর্ট। দিস ইজ দ্য সিনারি। আমি প্রিটি শিওর যে আপনি আপনার হচ্ছে, আমি যদি ভুল বলে না থাকি, ভুল বললে আপনি কারেকশন করিয়ে দিয়েন, বাংলাদেশের সবচেয়ে বেশি কর দেয় স্কয়ার গ্রুপ, সো ফার আই নো। আই এম রাইট? রাইট। না, সবচেয়ে বেশি কর দেয় হচ্ছে আপনার বেট, ব্রিটিশ আমেরিকান টোবাকো। স্কয়ার গ্রুপ ইজ দ্য ওয়ান অফ দ্য লিডিং করদাতাদের মাঝে থাকে আর কি একটা। না, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশি কোম্পানি না।
না মানে বাংলাদেশ সরকার পায় আর কি, আমি সেভাবে বলেছি। ব্রিটিশ আমেরিকানটুকু তো বাংলাদেশ থেকে অপারেট হয়, তারাও তো ট্যাক্স দিতে হয় আমাদেরকে। তো তারা একটা বড় ট্যাক্স দেয়, স্কোয়ার দেয়, প্রতিটা প্রতিষ্ঠানে দেয়। দেখেন প্রত্যেক প্রতিষ্ঠানে কম বেশি। আমার প্রশ্নটি হচ্ছে স্কোয়ার যেই পরিমাণ ট্যাক্স, স্কোয়ারের কথাটা আমি জানি আর কি, সেই জন্য আমি মানে স্কোয়ার যে পরিমাণ ট্যাক্স দেয় তাতে করে তারা বাংলাদেশের নাম্বার 1 ট্যাক্স পেয়ার। এটা প্রত্যেক বছরে তারা একটা অ্যাওয়ার্ডও পায়, রাইট? এই পরিমাণ বিপুল পরিমাণ অর্থ ট্যাক্স দেওয়ার কারণে তাদের সম্পদের পরিমাণ 10,000 কোটি টাকার মতো, আমি রাইট? না একটু বেশি হতে মানে ইনভেস্টমেন্ট মিলে হয়তো আরো বেশি হবে, বাট আমি এক্স্যাক্টলি জানি না, আমি বর্তমানে যাচ্ছি না। রাইট, মানে এরকম। তাইলে ডক্টর ইউনূস যদি নিয়মিত ট্যাক্স দিতেন তাহলে বাংলাদেশ প্রতি বছর কি পরিমাণ ট্যাক্স পেতেন? আপনি বলছেন তার সম্পদের পরিমাণ 10,000 কোটি টাকা। তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলা সার্বিকভাবে হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনার হচ্ছে স্টেবিলিটিটা মোর দেন 10,000 crore। রাইট, তাহলে কি কিন্তু আপনি ওনাকে বললে তো আমার কিছু নাই, ওনাকে কে বললে তো আমার কিছু নাই। আমার সকল প্রতিষ্ঠান অলাভজনক, আমি কিছুই করি না, আমি থাকি আমার প্রতিষ্ঠানের বাড়িতে। মানে উনি একটা মানে 9 কোটি টাকা দিয়ে হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট কিনেছিল, সেটাও ট্রাস্টের নামে, মানে যেটা তারই কিনতে পারতো তার নিজের টাকা দিয়ে, কিন্তু উনি সবকিছু হচ্ছে একটু ঘোরায় করতে পছন্দ করে। যে জিনিসটা বললাম যে উনি আসলে বললাম না যে নোবেল পাওয়ার পরে, এটা আমার একটা অবজারভেশন বলি, এটা অন্য হয়নি, উনি আসলে খুব মানে খুব অল্প আপনার হচ্ছে পরিশ্রমে নোবেল পায় গেছে। বাকি যারা আছে তাদের অনেক পরিশ্রম করতে হয়, আসলে রিয়েল টাইম কাজ করতে হয়, তো ওটা না পায় মানে হচ্ছে উনি আপনার হচ্ছে নোবেলটা পায় যাওয়ার কারণে আলটিমেটলি এটা তো ধরেন হচ্ছে যে রিকগনাইজেশন অফ দ্য বেস্ট রিকগনাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটাই যদি হচ্ছে আপনি অন্য কোনো একটা এজেন্সির কারণে পান, নিজের কাজের না কারণে, তারপর তো আপনার মাঝে এই ধরনের উন্নাসিক মনোভাব তো আসবে। তো এটাই আলটিমেটলি হচ্ছে এই জিনিসটাই তার প্রতিটা প্রতিষ্ঠান, এবং তার শুধুমাত্র উনি না, ওনার প্রতিষ্ঠান যাদের বলেন, যে আপনি বলেন লামিয়া মুর্শেদ বলেন বা তার আশেপাশে যে তার গ্রুপ অফ পিপল আছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে ধরেন মানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম ছাত্ররা তাকে হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই একটা ক্রিটিক্যাল টাইমে তাকে বসিয়েছে। আপনি আমাকে একটা জিনিস বলেন, ধরেন আওয়ামী লীগকে, মানে আমি আবারও ফর আর্গুমেন্টেটিভ পারপাস, আওয়ামী লীগের কাউকে এখানে নেওয়ার দরকার নেই। তো বাংলাদেশে কি 10টা ভালো লোক ছিল না বিভিন্ন দপ্তরে, যাদেরকে নিয়ে উনি করতে পারতেন? উনি কারে করলেন? উনি তার প্রতিষ্ঠানের দীর্ঘদিনে এলাই নূরজাহান বেগমকে হচ্ছে উনি স্বাস্থ্য উপদেষ্টা করলেন, যার স্বাস্থ্য রিলেটেড কাজে কোনো ধরনের হচ্ছে এক্সপিরিয়েন্স নাই। উনি কাজ করতেন গ্রামীণ ফোন, উনি ডিরেক্টর ছিলেন গ্রামীণ ফোন মানে গ্রামীণ ব্যাংকের। তো গ্রামীণ ব্যাংকে ব্যাংকিং সেক্টরের ধারে কাজ করে আসছে উনি, ওই জিনিসটাকে হচ্ছে আপনার উনাকে নিয়ে আসছেন, উনি কি লামিয়া মুর্শিদকে নিয়ে আসছেন, যেটা তার হচ্ছে গ্রামীণ সেন্টারের হচ্ছে পরিচালক ছিল। উনি তার ভাতিজাকে বিদেশ থেকে উড়াই নিয়ে এসে হচ্ছে ডেপুটি প্রেস সেক্রেটারি করছেন, উনি তার আরেক আত্মীয়কে উড়াই নিয়ে এসে হচ্ছে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করছেন। তো আপনি জিনিসটা দেখেন। আমি একটা কথা বলি, খারাপ কি বলেন? আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ট্যাক্স দেন না। তিনি আমার মনে আছে 2020 সালে তিনি ট্যাক্স দিয়েছিলেন $719, মানে আমার চেয়েও কম ট্যাক্স দিয়েছেন, আমি তার চেয়ে বেশি ট্যাক্স দিই, রাইট? তো তিনি তার মেয়েকে তার উপদেষ্টা বানিয়েছেন, তিনি তার মেয়ের জামাইকে উপদেষ্টা বানিয়েছেন। তো এই আমাদের আমেরিকাতে তো আছে। তো আমার ডক্টর ইউনূস করলে অসুবিধাটা কোথায় আপনাদের? অসুবিধাটা কোথায় নিয়ে আপনাকে বলি, আপনি ট্রাম্পের বিভিন্ন ইস্যুতে অনেক সমালোচনা করতে পারেন, ব্যক্তিগত ইস্যু, কারণ একটা পদে জায়গা থাকলে হচ্ছে এরকম করে, বাট উনার অনেক কাজে ওনার চুক্তি বলেন, উনি আজকে আপনার হচ্ছে সৌদি আরবে যাচ্ছে $500 বিলিয়ন চুক্তি করে নিয়ে আসতেছে। ওই চুক্তি তো হচ্ছে নিজের না, এইটাতে এই দ্বারা উপকৃত হচ্ছে কি রাষ্ট্র উপকৃত হচ্ছে। উনি ব্যক্তিগত ভাবে হয়তো তার বেনিফিটটা ডোনাল্ড ট্রাম্প এনশিওর করছেন, ট্যাক্স দিচ্ছেন না বা সামথিং লাইক দ্যাট, কিন্তু উনি যখন প্রেসিডেন্টের চেয়ারে বসছেন সেটা কিন্তু হচ্ছে তার আমেরিকার স্বার্থকে উনি সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছেন। ডক্টর ইউনূসের এন্টায়ার লাইফে আপনি আমাকে একটা কাজ দেখান যেটা এই দেশের মানুষের জন্য, দেশের বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে উপকারী কাজ হয়েছে। এটা ধরেন আগে নয় বলতে পারতো না, এখন তো গত 1 বছরে উনি শফিকের মতো কয়েকটা মাইক ভাড়া করে রেখেছে। এখন তারা বলুক যে তুমি আসলে হচ্ছে এই যে তার 50টা প্রতিষ্ঠান, এগুলো কেন হচ্ছে লোকসানের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দিয়ে কয়টা মানুষের হচ্ছে ভাগ্য চেঞ্জ করেছে, সেগুলাকে লাভজনক না করে কেন উনি আবার নতুন নতুন দোকান খুললেন, বিশ্ববিদ্যালয় নিলেন, আপনার করলেন। তো পার্থক্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে পার্থক্যটা এই জায়গাতেই, ইউনূসের কোন পর্যায়ে তার অ্যাক্টিভিটিস, এন্টায়ার লাইফের অ্যাক্টিভিটিস কোন পর্যায়ে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ন্যূনতম কোনো হচ্ছে মমত্ব বোধ নাই। আপনার দেশের রাইজিং বর্তমান ইস্যুগুলো দেখেন, একটা ইস্যুতেও তার এই ধরনের কোনো মানে দেশ তাকে কোন রকম হচ্ছে আপনার অনুভূতিকে নাড়া দেয়, এরকম কোন উদাহরণ তার এন্টায়ার লাইফ আপনি পাবেন না। জি, এমনিতে ধরেন বলা হয় যে ডক্টর ইউনূসের ক্ষমতার উৎস বিদেশে, সেই ক্ষমতার উৎস কি তার এখনো একই রকম শক্তিমান সম্পর্কে আছে? এটা ধরেন হচ্ছে যদি আপনি আমার নর্মাল পারসেপশন বলেন, আমি যতটুকু বুঝি, আমি
আপনার হচ্ছে আমার পড়াশোনা দিয়ে বা রাজনীতি সচেতনতা থেকে যতটুকু বুঝতে পারি যে ইউনূসের নিয়োগকর্তা যারা ছিল তার ভাষায় তার নিয়োগকর্তা ছাত্ররা, বাট এটা খুব ভালো মতোই জানি যে আমরা যারা আন্তর্জাতিক রাজনীতি জানে তারা বুঝেন তার নিয়োগকর্তারা তার প্রতি খুশি হওয়ার মতো হচ্ছে কোনো কিছু খুশি না, এখন খুশি না এই কারণে, কারণ যারাই আপনাকে নিয়োগ করবে তারা মানে অবভিয়াসলি চাইবে যে আপনি তাদের স্বার্থটা দেখবেন, কিন্তু তার মানে এটা হচ্ছে যদি আপনি আলাদা করে হচ্ছে একটা ম্যাচ ক্রিয়েট করেন যে ম্যাচ গিয়ে হচ্ছে আবার আমাকে গিয়ে হচ্ছে ক্লিয়ার করতে হবে, এইটা কেউ করে না। সো ইউনুস যারা ইউনুসের জন্য হচ্ছে সে ব্লাইন্ড চেক দিয়ে রেখেছে, অনেকেই অনেক কিছু হচ্ছে নিচ্ছে। আমরা বাংলাদেশে হচ্ছে মার্কিন সৈন্য দেখতে পাচ্ছি, আমরা এনডিএ চুক্তি স্বাক্ষর দেখতে পাচ্ছি, আমরা আপনার হচ্ছে মানি উই করিডোরের নামে অনেক ধরনের কথাবার্তা শুনতে পেয়েছি। তো অনেকগুলো ইস্যুতে আমাদের রাষ্ট্রীয় স্বার্থ অলরেডি ক্ষুণ্ণ হয়েছে ইউনুসের কারণে, কিন্তু তারপরেও ইউনুসের প্রতি তার নিয়োগকর্তারা খুশি না বলে মনে হয় এই কারণে যে তারা জিনিসটা প্রপারলি যেভাবে করা দরকার সেভাবে না। কারণ দেখেন এই জিনিসগুলো কিন্তু কোনো না কোনো ভাবে আবার সামনে চলে আসছে, মানুষজন এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, অর্থাৎ গুছায় সেই জিনিসটা করতে পারে না, কারণ ইউনুস তার লাইফে কোনো কাজ গুছায় করতে পারে নাই। জি, বুঝতে পেরেছি। না পারার কারণটি কি? এই যে আবার বললাম একটাই, আপনি যদি দেখে যান আপনার হচ্ছে যে আমি যদি কোনো কাজ ভুল করে করি আইন তো আমাকে ধরবে না, আমি তো নোবেল লরিয়েট। একদম আপনার যদি তার এন্টায়ার দেখেন, আমি ফর শিওর যে নিরপেক্ষভাবে তার জীবনে আমরা যখন এখনো যখন ইউনুস নিয়ে কথা বলি এটা একটা পার্টিজান কথা মনে হবে, এক পক্ষ ইউনুস অ্যাপোলজাররা একরকম ভাববে আরেকজন ভাববে, বাট যাই বলেন না কেন এভরিথিং ইজ ডকুমেন্টেড। আপনি যদি তার জার্নিটা এজ এ হোল দেখেন একদিন তো জিনিসগুলো ডকুমেন্টেড হবে, তখন মানুষজন বুঝতে পারবে যে তার ফর দ্য হোল লাইফ এই যে উন্নাসিকতা, সিস্টেমকে বা আপনার হচ্ছে লকে অমান্য করা, নিজেকে সুপিরিয়র ভাবা এবং খুব এবং এগুলো সে করতে পারতো এই কারণে উনি হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। মানে উনি আপনি যখন কথা বলবে আপনি দেখেন উনার থেকে নিরীহ মানুষ, উনি হাসতে হাসতে এমন ভাবে কথা বলবে যে উনার থেকে কোনো কিছু দায় নাই। এবং এখনো দেখেন, এবং সবসময় ওনার কার্যক্রমের ক্ষেত্রে কি কোনো ইভেন তার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উনি সবসময় হচ্ছে এসকেপ বোট রেডি করে রাখে, যে একটা বড় কারণ হচ্ছে এটা। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে কি হয়েছে যে যখনই সিচুয়েশন দেশে খারাপ হয় উনি কোনো একটা ইস্যু সামনে নিয়ে আসেন। মাঝখানে যখন হচ্ছে ল এনফোর্সমেন্ট পরিস্থিতি এখনো খারাপ, কিন্তু যখন খুব মানে টানা কয়েকটা হচ্ছে আমরা ধর্ষণ এই ধরনের ঘটনা দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম কি উনি হচ্ছে ডেকে বললো যে হচ্ছে যে আমি আর থাকবো, আমি পদত্যাগ করবো। তো এটা বলার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি তো চলে যেতে চাই, আমাকে তারা জোর করে রাখে। আপনি এই দেখেন যে কিছুদিন পরে যে হচ্ছে আপনি ইউএনজি তে হচ্ছে সম্মেলন হতে যাচ্ছে, উনি কোথায় নিয়ে যাচ্ছেন? ইউএনজি সম্মেলনের কাজটা কি আপনি দেখেন যে এখানে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা আসে, রাষ্ট্রদের সাথে ইউএন কনফারেন্সে যেমন আলোচনা হয় এর বাইরে বিভিন্ন ধরনের সাহিত্য বৈঠক হয়, আলোচনা হয়, এবং প্রত্যেক রাষ্ট্র তার রাষ্ট্র সরকার তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এখানে প্রেজেন্ট করে। আপনি এখানে নিয়ে যাচ্ছেন হচ্ছে 4 রাজনৈতিক দলের 4 প্রতিনিধিকে। কেন নিয়ে যাচ্ছেন? যে সিম্পল একটা বিষয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝানো, দেখো আমার সাথে সকল রাজনৈতিক দল আছে। নাম্বার 1 হচ্ছে এটা, নাম্বার 2 হচ্ছে যে এই গত 1 বছরে যে দেশে মেস্টার সিচুয়েশন হয়েছে, দেশের সার্বভৌমত্বকে হচ্ছে ধ্বংস হওয়ার মতো হচ্ছে অনেকগুলা বিষয় তৈরি হয়েছে, এখনো পুরোপুরি ধ্বংস না হলেও দেশের মানুষজনের হচ্ছে জীবন আজকে হচ্ছে দুর্বিষহ হয়ে গেছে। সবগুলোর দায়ভার কিন্তু হচ্ছে উনি ডিস্ট্রিবিউট করে দিবে হচ্ছে এই পলিটিক্যাল লোকজনের। তারপরে খেয়াল করে দেখেন কিছু হলেই উনি হচ্ছে যমুনাতে ডাক দেয়, 4-5টা পলিটিক্যাল পার্টিকে নিয়ে ডাক দিয়ে তারা একটা হাস্যজ্জ্বল ছবি তুলে আপনার হচ্ছে সঠিক সেটা হচ্ছে নেটে ছেড়ে দেয়। মানে তার বক্তব্যটা হচ্ছে এই কারণে যে যাই হোক না কেন এটা ডক্টর ইউনূস কিছু করে না, উনি এটা করে সেটা করে। এখানে ঠিক আছে যে ধরেন নূরজাহান বা ধরেন হচ্ছে যে যাদেরকে উনি হচ্ছে উপদেষ্টা বা পদ দিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে তারা কিন্তু থ্রু আউট দ্য হোল লাইফ ইউনূসের ধরুন লাইফ সাইকেলে ইউনূসের বিভিন্ন ধরনের এই ধরনের হচ্ছে অপকর্ম বলেন অন্যায় বলেন সেগুলোর লাইবিলিটি কিন্তু তারা বহন করে এসেছে। এই নূরজাহান বেগম বলেন, লামিয়া মুর্শিদ, মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিন্তু অনেক সময় তারা নিয়েছে বলে আজকে ইউনূস তাদেরকে সুযোগ পাওয়া মাত্র ম্যাক্সিমাম ফেসিলিটেশনটা দিয়েছে আর কি। আমি শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন যে আগামী 16ই ডিসেম্বর, আপনি একদিন গোয়েন্দা কর্মকর্তা তাই না? আগামী 16ই ডিসেম্বর কি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে 16ই ডিসেম্বর উদযাপন করতে পারবে, নাকি ডক্টর ইউনূসের অধীনে 16ই ডিসেম্বর হবে? আপনার দেখেন এখানে এটা এক লাইনে জবাব, মানে এটা তো হচ্ছে ধরেন রাজনৈতিক বক্তব্য দিতে হইলে হচ্ছে আপনার বলতে হয় মানুষকে আশার মানে বাণী শোনাইতে হয়। আবার যদি আপনার গোয়েন্দা কর্মকর্তা, সেই আপনি একজন গোয়েন্দা কর্মকর্তা। আমি কিন্তু পুরো কোথাও আমি হচ্ছে আপনার হচ্ছে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বলি নাই, কারণ হচ্ছে আমি আবারও বললাম আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেছি না। আমি যেটা জিনিসটা বলি যে আমরা উই আর ইন ডিপ ট্রাবল। আমি আপনাকে কোনো টাইম ফ্রেম বলতে পারছি না, আমরা ট্রাবল একটা খুব মানে ডিপ মানে যেটা বলে যে তারাপদ রায়ের ভাষায় বলতে হয় আসলে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশটা যে ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে একটা কনফ্লিক্টের হচ্ছে আপনার থিয়েটারে পরিণত হয়েছে, এই জিনিসটা আমাদের জন্য হচ্ছে খুবই দুঃখজনক। তার কারণটা হচ্ছে যে এখান থেকে আমি শঙ্কিত
এটা ভেবে যে আমরা আসলে অক্ষত মানচিত্র নিয়ে বের হয়ে আসতে পারবো কিনা এই ঝামেলা থেকে, এটা নিয়ে কিন্তু আমি আসলেই শঙ্কিত। কারণ যে স্টেক হোল্ডার গুলা দীর্ঘ সময় হচ্ছে এই ইউনুসকে তৈরি করে, আমাদের একজন না কিন্তু পাশাপাশি দুই দেশে দুইজন নোবেল লরেট তৈরি করেছে, তো যারা দীর্ঘ সময় হচ্ছে আপনার তাদেরকে তৈরি করে ইনভেস্ট করেছে তারা এত সহজে কিন্তু ছেড়ে দিবে না। প্লাস একই সাথে হচ্ছে দেশের ভিতরের এন্টায়ার স্ট্রাকচারটা এখন হচ্ছে যুদ্ধাপরাধী, আপনার হচ্ছে স্বাধীনতা বিরোধীদের দখলে। আপনার ডাকসু এবং হচ্ছে জাকসুতে কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। দৃশ্যমান হচ্ছে আপনার কারচুপি হওয়া সত্ত্বেও কেউ ভয়েস রেজ করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের সূতিকাগার বলা হয়, তাই এটা নিয়ে গর্ব করতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে নারীদের বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার যুদ্ধাপরাধীর সংগঠন হচ্ছে আপনার হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে ডাকসু দখল করে নিচ্ছে, কেউ কথা বলছে না। সো অবস্থা যদি বলেন যে এস্টাবলিশমেন্টের বড় অংশ আসলে হচ্ছে স্বাধীনতা বিরোধীদের দখলে গিয়েছে। কিন্তু একই সাথে আমি আশাবাদী হই এই কারণে যে যে জিনিসটা, যে আমি আবারও বললাম, ইউনুস কোনো কাজ গুছায় করতে পারে না, কারণ সে বলে হইলে হবে, আমি তো হচ্ছে কিচ্ছু পাত্তা দিই না, আমার তো হচ্ছে বড় ভাইরা আছে, আমার নিয়োগকর্তারা আছে, দে উইল টেক কেয়ার অফ ইট। যেহেতু সে গুছায় করে না, তার কারণেই কিন্তু গত 1 বছরে তাদের এই ভণ্ডামি, তাদের এই দেশ বিরোধী চরিত্র, তাদের হচ্ছে আপনার নেগেটিভ মেন্টালিটি, তাদের যে সুদূর প্রসারী চক্রান্ত, এই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই এসেছে। আপনি নিজে বলেন, আপনার তো হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে হচ্ছে আপনার কথা বলছেন খুবই আপনার ইয়াতে, আপনি নিশ্চয়ই আপনি হচ্ছে এই ফ্লেভারটা পাবেন যে প্রথম দিকে কথা বলার ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের গণমাধ্যমে মানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রোফাইলে যে পরিমাণ গালি আসতো, যে পরিমাণ নেগেটিভ ভাই, আপনি দেখেন এই জিনিসগুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো এই যে কথা বলার মাধ্যমে মানুষজনের পারসেপশনে চেঞ্জ হচ্ছে, এটা আমার একটা আশার দিক দেখায়। কিন্তু টাইম ফ্রেমটা বলা কঠিন এই কারণে যে আসলেই মানুষজন হচ্ছে ঐক্যবদ্ধভাবে ভয়েস রেস করা ছাড়া এই গাছটা থেকে উঠে আসা আমাদের জন্য কঠিন। নিঃসন্দেহে তাই। আরেকটি প্রশ্ন আপনাকে করতেই চাই। ধরেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে চিটাগং সহ বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে যাতে করে আওয়ামী লীগের লোকজনকে বাসা ভাড়া দেয়া না হয়, এবং মাইকিং করছে পুলিশ। এই পুলিশ সদস্যদেরকে 5ই আগস্টের আগে পরে কি নির্বিচারে হত্যা করা হয়েছে, তাই না? তো পুলিশের দায়টি কোথায় যে তারা এভাবে করে মাইকিং না, এইখানে আমি এই জিনিসটা তো হচ্ছে আমি যেভাবে বিষয়টা দেখি, আমি এখনো মনে করি, কারণ যেহেতু হচ্ছে আমার লম্বা কর্মসময়ে আমার পুলিশের অনেক কর্মকর্তা, অনেক সদস্যের সাথে কাজ করার সুযোগ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে তারা তাদের সহযোদ্ধাদের, তাদের হচ্ছে ব্রাদার ইন ইউনিফর্মদের যে হত্যাযোগ্য, এটা তারা মন থেকে ফিল করে, তাদের বেশিরভাগই ফিল করে, এবং তারা এটা হচ্ছে প্রতিবিধান চায়। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে ইউনুস আপনার হচ্ছে ক্ষমতা দখলের পর, সে কিন্তু হচ্ছে ইউনুস ক্ষমতা দখলের পরে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি কি হয়েছে? ইউনুস তার কিছু ট্যাক্স বাতিল করে নিয়েছে, আপনার কিছু লাইসেন্স দিয়েছে, তাতে বাংলাদেশে কিচ্ছু আসে যায় না। লিটারেলি বললাম এগুলো কিছুই না। এবং আমি আবারও বলি, আমি যখন কাজ করেছি সেটা ইউনুস আমার কাছে স্পেশাল কোনো সাবজেক্ট না, এটা 8-10টা কাজের মতোই ছিল। তো এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইউনুসের এই ইন্টারিম আপনার হচ্ছে অবৈধ এই অন্তর্বর্তী সরকার, যেগুলো হচ্ছে বাংলাদেশের ফান্ডামেন্টাল স্ট্রাকচার গুলো ধ্বংস করছে। এই যে আপনার হচ্ছে যে পুলিশের যে আপনার এখন যে বক্তব্য বিবৃতি, এটাও কিন্তু এই পুলিশ বাহিনীকে ধ্বংসের একটা ষড়যন্ত্র। আপনি দেখেন তার শীর্ষ পর্যায়ে অনেক আগে রিটায়ার্ড হওয়া বিভিন্ন অভিযুক্ত অনেক কর্মকর্তাদের নিয়ে এসে হচ্ছে আইজিবি বানানো হয়েছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা বর্তমানে পুলিশের নীতি নির্ধারক, সেই পদগুলোতে কিন্তু হচ্ছে ইউনুস তার চিরিপিট কিছু লোকজনকে নিয়ে বসিয়েছে। তো এখন তো ধরেন পুলিশই যে কোনো বাহিনীতে আলটিমেটলি শীর্ষ পর্যায় থেকে যে তাই হচ্ছে মাঠ পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়, তাদের কমান্ডের কারণে তারা বাস্তবায়ন করতে বাধ্য হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে বাস্তবায়ন করে। তো বেসিক্যালি আসলে হচ্ছে পুলিশকে সাধারণ মানুষজনের মনে আরো বেশি বিতর্কিত হয়। আপনি যে জিনিসটা বলেন, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ হচ্ছে না, একটা সাধারণ মানুষজন কিন্তু ক্ষুব্ধ হচ্ছে যে আওয়ামী লীগের লোককে দেওয়া যাবে না, আমার বাসা আমি ভাড়া কার কাছে দিব সেটা পুলিশ কেন বলবে? তো এটা কিন্তু হচ্ছে এই পুলিশের এই যে প্রতিষ্ঠান হিসাবে তাকে, তার ইমেজটা, পুলিশের আত্মবিশ্বাস অলরেডি তোলা নিতে, তারপরেও পুলিশকে আরো বেশি হচ্ছে ক্রিমিনালাইজ করা, ভিলিফাই করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এটা শুধুমাত্র পুলিশ না, আপনি দেখেন, আপনি এই ইউনুসের হচ্ছে আপনার কথিত নিয়োগকারী কর্মকর্তা ইয়াতে আপনার ছাত্র যারা আছে, তারা বাংলাদেশের সেনাবাহিনী বিষয়ে কি ধরনের অকথ্য কথাবার্তা বলেছে। আমরা এই ঢাকাতে আপনার হচ্ছে স্লোগান হয়েছে হাসনাত ওয়াকার ওয়াকার, হাসনাত হাসনাত। আপনার হচ্ছে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারপর হচ্ছে আপনার যে আরো ওই ফুয়াদ বলে, কি অকথ্য ভাষায় হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কথা বলেছে। আপনি দেখেন আজকে সেনাবাহিনীকে মানুষজন তারা 1 বছর ধরে আপনার বাংলাদেশে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, দেশের কোন একটা মোড় থামাইতে পারছে না, দেশের ল এনফোর্সমেন্ট এয়ারপোর্ট থামাইতে পারছে না। আপনি দেখেন আজকে কানাডা থেকে হচ্ছে আপনার ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন সিচুয়েশনে ট্রাভেল অ্যাডভাইজারি হয়। তো আপনি খেয়াল করে দেখেন একটা জিনিস আমার কাছে খুব পার্সোনালি
খারাপ লেগেছে যে মেয়েরা উইমেন পার্টে বলা হয়েছে যে মেয়েরা যদি হচ্ছে রাস্তায় বের হয় তারা ভার্বাল এবিউজ এবং হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হইতে পারে। নাম্বার 2, মেয়েরা যেন একা পুলিশ স্টেশনে না যায়। আপনি দেখেন একটা বিদেশি রাষ্ট্র আজকে বাংলাদেশে কিভাবে দেখছে, যখন কিনা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আছে। তো এতে কি সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষজনের হচ্ছে আপনার যে ভাবমূর্তি ভালো হয়েছে? হয় না। সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে ন্যূনতম এক্সপেকটেশন ছিল সেটা নষ্ট হয়েছে। তো পুলিশের হচ্ছে আপনার পুলিশের ইমেজ ধ্বংস করা হয়েছে, আত্মবিশ্বাস ধ্বংস করা হয়েছে, সেনাবাহিনী ধ্বংস করা হয়েছে। আপনি দেখেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা এই সচিবালয় কিন্তু বিভিন্ন দুর্নীতি তাদের ইন্টারনাল কুন্দনের কারণে কিন্তু সামনে আসছে, সেভাবে ধ্বংস হচ্ছে। অর্থাৎ দেশের প্রতিটা স্ট্রাকচার এমন ভাবে ধ্বংস করা হচ্ছে যেন তারা তো টুডে অর টুমরো চলেই যাবে, যে এখন তারা বলতেছে ফেব্রুয়ারিতে কোনো একটা নির্বাচন দিয়ে চলে যাবে, সেটা ফেব্রুয়ারিতে না যাক পরবর্তীতে যাবে। এই দেশটা ঘুরে দাঁড়াইতে আপা অনেক কষ্ট হয়। আপনি 16 ডিসেম্বরের কথা বললেন না, কিন্তু আমরা যখন রিগেইন করব, এটা আমার কাছে মনে হয় যে হচ্ছে 71-এ ধরেন হচ্ছে 9 মাসের মুক্তিযুদ্ধের পরে 14 ডিসেম্বর যেমন হচ্ছে আপনার জামাত এই দেশের বুদ্ধিবৃত্তিক যে আমাদের সম্পদ যারা ছিলেন তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক ইউনূসের এই অবৈধ সরকার এই দেশের ফান্ডামেন্টাল স্ট্রাকচার গুলা ধ্বংস করে দিয়ে যাচ্ছে, যেন পরবর্তীতে যেই আসুক না কেন, যারাই আসুক না কেন, তাদেরকে কিন্তু এখান থেকে স্টেপ আপ করতে খুব কষ্ট হবে। এবং আমি প্রিটি শিওর এটা এখনো আমার এই বক্তব্য এখনো যদি আছে, এটা তো রেকর্ডেড থাকবে আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে কেউ দেখেন, এখনো যদি এটাকে পলিটিক্যালি মোটিভেটেড মনে হয়, আপনারা শিওর নিশ্চিত থাকেন, আপনারা যখন আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর পরে জিনিসগুলো বলবেন, আপনারা নিজেরা রিয়েলাইজ করতে পারবেন। অলরেডি 1 বছরে অনেক মানুষ রিয়েলাইজ করতে পারছে, সময় যত যাবে আরো বেশি রিয়েলাইজ করতে পারবে। আর এই কথাগুলো আমি বলতে পারছি এত কনফিডেন্স নিয়ে, সেটা হচ্ছে আমার কাজের সুযোগ হয়েছিল এই আপনার হচ্ছে মানুষটার বিষয়। দ্যাটস ইট। রাইট, রাইট। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে দেখুন, আপনি নিজে যেহেতু বুয়েটে পড়াকালীন ছাত্রলীগের একজন নেতা ছিলেন, বুয়েটে যে আবরার হত্যাকাণ্ড হলো, এটার দায় শিবিরের মানে ছাত্রলীগের উপর গিয়ে পড়ে। কিন্তু আজকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সাদিক কায়েম সহ অনেকেই শিবির, তারা ছাত্রলীগ করতো, কিন্তু এখন আসলে দেখছি তারা শিবির। তো গতকাল একজন, আমি নামটা ভুলে গেছি, একজন অভিযোগ করেছেন যে মানে আবরার ফাহাদ সহ বুয়েটে যে হত্যাকাণ্ড হয়েছে, নীলুফার মনি, জি, তিনি বলেছেন যে এই আবরার হত্যা করেছে আসলে শিবিরকে মেরেছে। আচ্ছা, আমি এটা এই বিষয় হচ্ছে আমি খুব অবজেক্টিভলি কথা বলি, আমি কোনো পারসেপশনের কথা বলবো না। দেখেন, আবরার হত্যাকাণ্ড একটা হত্যাকাণ্ড হয়েছে, কে জড়িত, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব সেটা আইডেন্টিফাই করা, রিগার্ডলেস অফ পলিটিক্যাল হচ্ছে পার্টি। আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় ক্ষমতায় ছিল, যারা এই ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা ছিল পলিটিক্যাল আইডিওলজির পলিটিক্যাল আইডিওলজি বিচার না করে কিন্তু প্রত্যেকে আইনের আওতায় এনে এসেছে। একটা হত্যাকাণ্ডের জন্য 20টা ছেলেকে হচ্ছে আপনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেই রায়টা কিন্তু উপরন্তু অনেক বেশি মাত্রায় হচ্ছে আপনার কি বলে মিডিয়া ট্রায়ালের মতো হয়েছে, এত বেশি হচ্ছে আপনার জিনিসটাকে সামনে আনা হয়েছে বলে। আমার পয়েন্ট খুব সিম্পল, এই কোন হত্যাকাণ্ডকে হচ্ছে আপনার সমর্থন করার ন্যূনতম কোনো সুযোগ নাই। তো এই হত্যাকাণ্ডের তো বিচার হয়েছে, কিন্তু আপনি যে জিনিসটা বলেন যে আজকে এই সাদেক কায়েম বলেন, ফরহাদ বলেন, এরকম প্রচুর মানুষজন কিন্তু তারাই বলছে যে তারা তখন হিজরত করতে গিয়েছিল, তারাই বলছে যে তারা এখন ফেভারেবল সিচুয়েশন পেয়েছে বলে তারা সামনে এসেছে। আজকে যদি এই ফেভারেবল সিচুয়েশন না আসতো তাহলে তো তারা এখনো ভিতরেই থাকতো। তো এরকম আকাম বা এরকম অপকর্ম কিন্তু বিভিন্ন সময় তাদের অনেকেই অনেক সমাজ করে গিয়েছে, এটা তো স্বীকার করার কোনো সুযোগ নেই, এটা দৃশ্যমান। আপনি একটা জিনিস দেখেন, এই যে পার্টির দলের কথা আপনি বলে শিবিরের কথা, তারা যদি নৈতিক ভাবে যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে এখন তো তাদের জন্য হচ্ছে ভালো রাজনীতির সময়। এখন তারা সকল বিশ্ববিদ্যালয়ের সকল কর্মী সমর্থকদের হচ্ছে আপনার ওপেন করে না কেন, এখনো তাদের গুপ্ত রাজনীতি কেন করতে হচ্ছে আমরা এটা বলেন। অর্থাৎ যাদের রাজনীতির মাইন্ডসেটটা হচ্ছে গুপ্ত ভাবে কাজ করা, ভিতরে থাকে কাজ করা, আপনার হচ্ছে আন্ডারগ্রাউন্ড টাইপের রাজনীতি করা, সেই রাজনীতি তো হচ্ছে আপনার দেশের পক্ষে বা সাধারণ জনগণের পক্ষে হয়ে হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আগ্রহের বিষয়ে আমি জিনিসটা বললাম যে তার ফ্যামিলি, জামাতের ফ্যামিলি, তার বাবাকে আমরা জামাতের প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়েছি, তার ভাইকে শিবিরের প্রোগ্রামে গিয়েছি। হ্যাভিং সেড দ্যাট, তার অপরাধ হয়েছিল সেটার বিচার আমরা করেছি কিনা, আমরা বিচার করেছি। এই বুয়েটের মাটিতে সোনি হত্যাকাণ্ড হয়েছিল, সেই সোনি হত্যাকাণ্ডের আপনার যারা হচ্ছে বুয়েটে যারা জড়িত ছিল হচ্ছে মুকি সে সহ আরো যারা জড়িত ছিল, তাদেরকে তৎকালীন গভর্নমেন্ট সেফটি এক্সিট দিয়েছে, বিদেশে চলে গিয়েছে, তারা বহল তবিয়তে সেই খুনিরা এখন হচ্ছে বিদেশে আছে। তাদের এই সোনি হত্যাকাণ্ডের মামলায় যারা হচ্ছে চার্জশিটভুক্ত অনেক আসামি
যে সরকারি চাকরি দেওয়া হয়েছে তারা ফরেন মিনিস্ট্রিতে এখন কর্মরত আছে, অনেক আপনার হচ্ছে যারা ওই সোনি হত্যাকাণ্ডের প্রাথমিক চার্জশিটে ছিল, শুধুমাত্র একজন টগর জেল খেটেছে যে কিনা 2 দিন আগে আবার অ্যারেস্টেড হয়েছে। বাট আদার দেন দ্যাট এই একটা হত্যাকাণ্ড যেটা কিনা ডিরেক্ট একটা কনফ্লিক্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের তৎকালীন ছাত্র দলের দুইটা গ্রুপের কোন্দলের মাঝে হয়েছে, সেটার বিচার তো ঠিক মতো হয় নাই। কিন্তু আওয়ামী লীগ তো তার বিচার করেছে। একইভাবে হচ্ছে যে আপনার যদি ইয়াতে বলেন, তো যে কোনো একটা সরকারের কাজটা কি, যে কোনো একটা অন্যায় হলে সেটা বিচার নিশ্চিত করা, সেটা তখন হয়েছে কিনা আপনি সেটা পৃথিবী যদি বরং বরং আপনি যেটি বলছেন না সেটি হচ্ছে যে এই সরকার এসে আবরার ফাহাদের হত্যাকারীদের ছেড়ে দিয়েছে জেল থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে যে আপনার হত্যা থেকে হচ্ছে শিশির মনির ছাত্রলীগ নামে যে সরকার যাদের বিচার করেছিল সেই ছাত্রলীগ নেতারা তাহলে জামাতই ছিল কিনা, শিবিরের ছিল কিনা? তা না হলে দাঁড়ান আমার প্রশ্ন তা না হলে শিশির মনির কেন তাদের পক্ষে আইনি লড়াই করবে? তা না হলে এই সরকারের সময় এসে তারা কেন খালাস পেয়ে গেল? আপনাদের মনে এই প্রশ্নটি আসে না? আমি বললাম যে ধরেন, আমি আবারও বলছি যে এটা ধরেন হচ্ছে যে পারসেপশন হিসেবে বলা যায়, কিন্তু আপনি জিনিসটা বলে আপনার নিজের প্রশ্নের মাঝে কিন্তু আনসারগুলো ক্লিয়ার যে এই জিনিসগুলো সামনে, কিন্তু তখন তো এই জিনিসগুলো হচ্ছে আপনার হ্যাঁ না এটা এই রিয়েলাইজেশন না, এই রিয়েলাইজেশন তো ধরেন হচ্ছে যে আমি যদি সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এটা সরকার বা ল এনফোর্সমেন্ট এজেন্সি তার দায়িত্ব পালন করেছে যখন এটা অন্যায় হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এজ এ পলিটিক্যাল পার্টি আমি অবভিয়াসলি ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগ বলেন তাদেরকে এই বিষয়গুলো অধিকতর হচ্ছে চিন্তা ভাবনা করার দরকার আছে অবভিয়াসলি, কারণ হচ্ছে লম্বা সময় ধরে এই ধরনের হচ্ছে ইনফিল্ট্রেশন দুনিয়া সব জায়গায় হয়, কিন্তু এই ইনফিল্ট্রেশন করে কতটুকু হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছে ভেতর থেকে, কতটুকু হচ্ছে পলাশ আমি একটা জিনিস আমি বোঝার ইয়া করছি। ধরেন আপনি বলছেন যে তাদের রাজনীতির প্যাটার্নটি হচ্ছে তারা গুপ্ত রাজনীতি করে, তার প্রকাশ্য রাজনীতি করতে পারে না। হ্যাঁ, তো যেহেতু আবরার ফাহাদের হত্যাকারীরা তখন ছাত্রলীগের কর্মী ছিল বা নেতা ছিল হোয়াট এভার, তাই তো তাদের বিচার হয়েছে, তারা জেলখানায় ছিল, কিন্তু জামাতের আইনজীবী এই বর্তমান সরকারের আমলে তাদের জন্য আইনি লড়াই করলো। তাহলে ওই ছাত্রলীগ নেতারা কারা ছিল যারা আবরার ফাহাদকে মারলো? এই প্রশ্ন ওই নীলুফার বেগম মনিকে কেন দিতে হয়? আপনাদের দলগত, আমি এটা আপনাকে, আপনি যে সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন সেই জায়গা থেকে বলছি যে এই জায়গাগুলো রিয়েলাইজেশন গুলো ছাত্রলীগের আছে কিনা ভাবে এই রিয়েলাইজেশন হচ্ছে অবশ্যই আছে, শুধুমাত্র কিন্তু বুয়েটের ক্ষেত্রে না, ঢাকা ভার্সিটি এমন হয়েছে। এবং দেখেন এই পুরো স্ট্রাকচারটাই তো আসলে হচ্ছে তাদের প্রতারণার মাঝে হয়েছে। আমরা নিশ্চয়ই হচ্ছে এই কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও কিন্তু হচ্ছে মানে প্রথম স্লোগান কি ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ঠিক আছে, বঙ্গবন্ধু কোটার ঠাঁই নাই, তারা মুক্তিযুদ্ধের কথা বলেছে, তারা পতাকা নিয়ে গিয়েছে, এবং আলটিমেটলি তো আপনি জানেন যে হচ্ছে এই ট্রোজান হর্সের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার এই রাজ্যের পতন হয়েছিল। সো আলটিমেটলি এই ধরনের প্রতারণা বা প্রবঞ্চনা তো ঘটে। আমি এটাই বললাম যে ছাত্রলীগ বলেন সাংগঠনিক ভাবে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ আছে, এবং যারা দায়িত্বপ্রাপ্ত এখন যারা আছে আমি নিশ্চিত যে তারা এটা ভাবছে, এবং এই ভাবনা থেকেই কিভাবে আসলে সুন্দরভাবে আরো ভালো বেটার ভাবে অর্গানাইজড হইতে রিভাইভ হয়ে যায় সেই কাজ করছে, এবং কাজ করছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের রাজপথে আবারও মিছিলের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা শহর। জি জি, আমিনুল হক পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য, অনেকক্ষণ সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপা। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে সত্য চিরকালই সত্য, হাজারটা মিথ্যা দিয়েও সত্যকে কখনোই আড়াল করা যায় না। হয়তো সাময়িকভাবে ঢেকে রাখা যায়, কিন্তু সত্য চিরদিনই কোনো না কোনো ভাবে বেরিয়ে আসে, উদ্ভাসিত হয়ে আসে দিনের আলোর মতো। ফলে বর্তমানে বাংলাদেশে যা ঘটছে বা ঘটেছে সবকিছু আবার দিনের আলোর মতোই ফুটে উঠবে, মানুষের কাছে সব স্পষ্ট হয়ে আসবে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।